হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। নাহিবা কি বুঝলো কে জানে, সকলের বোধগম্যতার বাইরে যেয়ে কত রকম সে শব্দ করে উচ্চারণ করলো। নাইমের কণ্ঠস্বর বাসন্তীর কানে পৌঁছাতেই বুক কেঁপে উঠল তার। কিন্তু তার ভালোবাসা যে তিক্ত তার বেড়াচালে বন্দি, ইচ্ছে থাকা সত্ত্বেও সেদিকে চোখ রাখল না। তবুও তার অবচেতন প্রণয়নী মন বারবার যেন সেই দিকেই ধ্যান দিচ্ছে। বইটির কাহিনীতেও আর মন বসছে না তার। দেখতে মন চাচ্ছে প্রিয়তমকে, কতকাল ধরে দর্শন নেই যুবকের। এদিকে নাইম খানিক মুহূর্ত দর্শন পেয়েছিল বাসন্তীর। অবাক হলো সে, মেয়েটা যুবতী হয়েছে বহু আগেই, তবুও তার মাঝে কৈশোর ও অপরিপক্কতা স্পষ্ট ছিল সবসময়। আজ চশমা চোখে বই পড়ার দৃশ্যে যেন একদম পরিপক্ক ও পরিণীতা লাগছে। বাসন্তী অবচেতন মনেই আজ অদ্ভুত সব কাণ্ড করল। গুছানো বিছানা আবারও গুছালো, কারণ বিছানার দিকটা থেকে ফোনের স্ক্রিন সোজাসুজি দেখা যায়। আলমারির ভাঁজ করা কাপড়গুলো বের করে আবার গুছিয়ে রাখলো, এতে ক্যামেরায় একটু তাকেও দেখা যাবে। তবে কি বাসন্তীর হৃদয় তার চেতনার আড়ালেই চাচ্ছে প্রিয়তমের দর্শন পেতে, নিজের দর্শন দিতে। চৈতালি বাসন্তীর কাজ বারবারই খেয়াল করে মুখ টিপে হাসে, আর মনেই বিড়বিড়ায়, ভালোবাসা হলো বেলি ফুলের সুবাসের মতন। তাকে তিক্ততায় বেড়া জালে আটক বা আড়াল করে রাখা যায় না। ঠিকই এক সময় বেরিয়ে এসে ছড়িয়ে পরিবেশে প্রকাশিত হবে। নাইম কল কাটে, বাসন্তীরও চেতনা ফেরে, নিজের উপরই ভরকে যায়। মনে মনে নিজেকেই বকতে শুরু করে, তোর মধ্যে কি একটু আত্মসম্মান নেই বাসন্তী? আর কত বেহায়া হবি এই হৃদয়হীন মানুষের ভালোবাসা পেতে? আরে ওই মানুষটার হৃদয়ই নেই, তবে তুই জায়গা পাবি কি করে? নাইম কপালে হাত দিয়ে গাম্ভীর্যপূর্ণ মুখশ্রী নিয়ে শুয়ে আছে, তার চোখ জোড়া বন্ধ। অনিমেষ বিরক্তির ভঙ্গিমায় বলে, তুই এতটা স্বাভাবিক কিভাবে? দেখছিস ভাবি তোর প্রতি কতটা রাগ জমেছে। তুই একটা বছর ধরে অসুস্থ, একবার তোর খোঁজ নেওয়া তো দূরে থাক, আমি জানাতে গেলেও কল কেটে দিয়েছি। কতটা টিকটোটা জমেছে ভেবেছিস? তুই রিয়েলাইজ করেছিস অনুতপ্ত একটা খুবই ভালো, কিন্তু ভাবিকে কি করে মানাবি? তার শুধু ভালোবাসা নয়, বিশ্বাসও ভেঙে দিয়েছিস তুই। নাইম কোনো উত্তর দেয় না। নাইমকে নিশ্চুপ দেখে অনিমেষ ধীর পায়ে ক্যাবিন ত্যাগ করে। নাইম নিজ ভাবনায় ডুব দেয়, মনেই ভাবে, সত্যি কি তার কাছে বাসন্তীর মূল্য বেশি ছিল? বাসন্তীকে বাঁচাতে কি শেষ খ্যাতি, ক্ষমতা ও সম্পত্তি হাতছাড়া করত? ভেতর থেকে উত্তর আসে, না। বস্তুত সত্য তো এইটা, সেই মুহূর্তে বাসন্তীর প্রাধান্য তার নিকটে অনেকটাই কম ছিল নিজের কষ্টে অর্জিত ক্ষমতা ও সম্পত্তির চেয়ে। চিনচিনে ব্যথা অনুভব নাইমের, মনে মনে বলে, এমনকি যদি মৃত্যুর দ্বার প্রান্তে না যেতাম, এই বিরহ বেদনা না ভোগ করতাম, তবে কোনোদিনও বসন্তকে ভালোবাসা হতো না। মৃত্যু মুখে এসে বারবার বাঁচতে চেয়েছি, আল্লাহর কাছে জীবন চেয়েছি, তবে তো অর্থ সম্পদ ভোগ করতে নয়, বরং বসন্তের সাথে আর কটা মুহূর্ত বাঁচার আশায়, একসাথে জান্নাত পাওয়ার কর্ম করার আশায়, একসাথে বার্ধক্যে পুড়ে একদম বেঁচে থাকার আশায়। তখন বোধ করেছি আমার সব থেকে বড় চাওয়া, কামনা, আশা, স্বপ্ন হলো বাসন্তী। সে ছাড়া আমি আত্মাবিহীন লাশের ন্যায়। এই উপলব্ধিও খুব বেশি সময় টিকত না, যদি এই অসুস্থতা না আমায় বিরহ ভোগ করাতো। যদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ব্যস্ত হয়ে উঠতাম, কিংবা বসন্ত চোখের সম্মুখে থাকতো, তবে কখনো তাকে ভালোবাসাও হতো না। তাকে না পেয়ে আমি প্রতিটা সময় তাকে মনে করেছি, অনুভব করার চেষ্টা করেছি। এই অনুভবের চেষ্টা কবে যে ভালোবাসার রং হয়ে হৃদয়ে আচ্ছন্ন হলো কে জানে। চিন্তা করতে করতে হাঁপিয়ে ওঠে নাইম নিজেই। সে শুধু জানে সে ভালোবাসে বাসন্তীকে। তার লোমে লোমে সেই উপলব্ধি, সেই ভালোবাসার সাধনা, এই প্রথম ভালোবাসার যন্ত্রণাময় শান্তি অনুভব করছে সে। সেই বেদনাময় তৃপ্তিতে তার গম্ভীর্যপূর্ণ মুখশ্রীতে ফুটে ওঠে প্রশান্তিকর হাসি। ভালোবাসাটা হলো উপলব্ধির বিষয়। আপনি ততক্ষণ কাউকে ভালোবাসেননি যতক্ষণ তা বোধ করেননি। যেই মুহূর্তে উপলব্ধি হয়েছে সেই মুহূর্ত থেকেই বোধ করবেন ভালোবাসার যন্ত্রণা, সুখ, উত্তেজনা সবকিছু। নাইমের ক্ষেত্রেও তাই হয়েছে। এতটা বছর একসাথে থেকেও ভালোবাসার রেশ মাত্রও তাকে ছুঁতে পারেনি, অথচ যেই ভালোবাসলো, ভালোবাসার সকল আবেগ অনুভূতি তাকে ছুঁয়ে দিল। আজকাল তাই নাইম প্রায়শই ভেবে ওঠে, পৃথিবীর সকল প্রেমিক ভালোবেসে বিরহ পায়, আমি বিরহে তোমায় ভালোবেসেছি প্রিয়তমা। রাত প্রায় 12টা।
ফাহিম অফিস থেকে বাড়ি ফিরেছে। ম্যানেজার হিসেবে প্রায় মিটিংয়েই তাকে উপস্থিত থাকতে হয়। আজকেও একটা ভিনদেশি কোম্পানির সাথে মিটিং ছিল, ডিনারটাও সেখানে সেরে এসেছে। ফাহিমের গাড়িতে গান চলছে, গানটার যেন ফাহিমের হৃদয়ে কথা বলছে। তার চোখে মুখে অবিরাম আকুতি। কিসের আকুতি কে জানে, সে তো প্রিয় মানুষের থেকে ভালোবাসা, শ্রদ্ধা, লয়ালিটি বা আনুগত্য সবই পেতে ব্যর্থ। হুট করে গাড়ির ডান পাশের আয়নাতে খেয়াল করতেই দেখলো একজন শাড়ি পরিহিতা মেয়ে তার গাড়ির পিছু পিছু ছুটছে। দ্রুত ব্রেক কষে সে, ততক্ষণে মেয়েটা মুখ থুবড়ে পড়েছে মাটিতে। ফাহিম সিট বেল্ট খুলে মেয়েটাকে যেয়ে ধরে, কিন্তু দেখতে পায় চেতনাহীন হয়ে পড়ে আছে সে। তবুও নিজের ব্যাগটাকে বেশ সামলে ধরেছে। ওই শালা, এই মাইয়ারে ছাইরা দে, আজকে রাতের লিগা এই মেয়ে আমাগো। কারো নেশাযুক্ত কণ্ঠে এই কথা শুনে মাথা ঘুরায় ফাহিম। দেখতে পায় দূর থেকে এক ঝাঁক নেশাখোর ঢুলু ঢুলু পায়ে তাদের দিকে এগিয়ে আসছে। বুঝতে পারে মেয়েটির সাহায্য চাইতেই তার গাড়ির পিছু পিছু ছুটছিল। ফাহিম দ্রুত ব্যাগ সহ মেয়েটিকে কোলে তুলে নেয়। তাড়াহুড়ায় মেয়েটাকে কোলে নেওয়ার অবস্থাতেই গাড়ি চালু করে। কিছু দূর যেয়ে বিপদমুক্ত হয়ে ফাহিম গাড়ি থামায়। মেয়েটাকে নিজের পাশের প্যাসেঞ্জার সিটে বসিয়ে পায়ের নিচে রাখা পানির বোতল বের করে পানির ছিটা দেয় মুখে। তার প্রচেষ্টা সফল হয়। আস্তে আস্তে জ্ঞান ফিরে মেয়েটির। মিটমিট করে চোখ খুলে তাকায় মেয়েটি। বিমোহিত হয় ফাহিম। কি ডাগর চোখ যুবতীর! কোনো কবির সম্মুখে থাকলে নির্ঘাত বলে উঠতেন, এলোকেশী কন্যা সেজে, ডাগর ডাগর চোখ, চাহনিতে বিজলি থাকে, এমনই তার রূপ। ফাহিমকে এত কাছে দেখে ঘাবড়ে যায় মেয়েটি। মৃদু ধাক্কায় সরিয়ে দেয় তাকে। যুবকেরও ঘোর ভাঙে। ইতস্তত ভাব নিয়ে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন নাকি হাসপাতালে নিতে হবে? জি ঠিক আছে। ভুলভাবে নেবেন না, এত রাত করে বাড়ির বাইরে বের হওয়া ঠিক না। ইটস নট সেফ। যাই হোক, আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছি, ঠিকানাটা বলুন। শেষ দুই বাক্য শ্রবণগত হতেই কেমন একটা ত্রাস লক্ষণীয় হয় যুবতীর চোখে মুখে। দ্রুত নিজ শাড়ির আঁচলে মুখশ্রী মুছতে মুছতে বলে, না না, আমি কোথাও যাব না। আসলে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, ফিরে যাওয়া অসম্ভব। মানে পালিয়েছেন কেন? বিয়ে প্রেম টাইপের কেস নাকি? তা হবে কেন? 2 মাস পরেই আমার ফ্লাইটের ডেট। আমি কানাডার একটা ভার্সিটি ফুল স্কলারশিপে পড়ার চান্স পেয়েছি, কিন্তু আমার বাবা আমাকে এক টাকলা বিসিএস ক্যাডারের সাথে বিয়ে দিতে চাচ্ছে, তাই। বুঝতে পারছি, কিন্তু এখন যাবেন কই? আসলে আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। কোনো লজ বা গার্লস হোস্টেলে যদি থাকার ব্যবস্থা করে দিতেন। অত্যন্ত অসহায় কণ্ঠ মেয়েটির। সহানুভূতি বোধ হয় ফাহিমের। এখন তো হোস্টেল খোলা থাকবে না, আর একা মেয়ে, লজে ওটা সেফ হবে না। আপনার কোনো অসুবিধা না হলে আজ রাতটা আমার বাসায় থাকতে পারেন। আমি, আমার মা আর আমার খালা থাকি। অজানা মেয়েটি বেশ খানিকক্ষণ খোশামদি করেও রাজি হয়ে গেল। হয়তো উপায়হীন বলেই অচেনা এক পুরুষকে বিশ্বাস করলো। ফাহিম পুনরায় গাড়ি স্টার্ট করলো। চালাতে চালাতে মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করলো। মেয়েটি এক শব্দে উত্তর দিল, পূর্ণতা। এরপর আর কোনো কথা হয় না তাদের মাঝে। নিঝুম রাতে এয়ারপোর্টগামী নিস্তব্ধ রোডে একজোড়া নরনারীর যাত্রা চলমান। কে জানে কোথায় এই যাত্রার সমাপ্তি। ছোট মালিকেন, ছোট মালিকেন, আপনার সাথে কারা যেন দেখা করতে এসেছে। একজন গৃহ পরিচারিকার ডাক শুনে ওড়না দিয়ে দেহ ও মাথা আবৃত করে নিচে নামে বাসন্তী। বিরক্তির সুরে শুধায়, কোন মন্ত্রী আমলা এসছে যে এত জোরে জোরে ডাকছো? এমনিতেই নাবিহাকে কত ঝড় ঝাপটা পেরিয়ে ঘুম পাড়লাম, যদি উঠে যেত তবে। কথাগুলো বলতে বলতেই সোফার সম্মুখে দাঁড়ায় বাসন্তী। অতি পরিচিত একখানা চেহারা চোখের সামনে স্পষ্ট হতেই থমকে যায় সে। আপন মনেই অস্ফুট স্বরে বলে ওঠে, মা। হ্যাঁ, বাসন্তীর মা বদরুন্নেসা দাঁড়িয়ে। পাশে তার বড় মামা মীর উদ্দিনও বসে। এতটা সময় পর মাকে দেখে কিছুটা আবেগপ্রবণই হয়ে পড়ে বাসন্তী। মায়ের উপর শত রাগ থাকুক, বাস্তবতা তো এটাই। এই নারীটি তার গর্ভধারিণী। সে ভাবে নিশ্চিত তার কথা মামার কাছে শুনেই তাকে দেখতে ছুটে এসেছে মা। তাকে নিশ্চয়ই এখন বুকে আগলে মমতার ছায়ায় সিক্ত করে নিবে। সেও কিছুটা অভিমান করবে, পরে ঠিকই জড়িয়ে ধরবে মাকে। কিন্তু না, এমন কিছুই হলো না। বরং বদরুন্নেসা গম্ভীর গলায় বললেন, কি শুনি এইসব বাসন্তী? তুই নাকি বড় ভাইরে পার্টি থেকে বাইর কইরা দিতাছস? আমাগো মানিজ্জত ডুবাইয়া আরেক পোলার হাত ধইরা পালাইয়া ওর মনে শান্তি লাগে নাই? এখন আরো ধ্বংস করতে চাস?
বিধ্বস্ত হয়ে বাসন্তীর হৃদয় মনে মনে বলে, মানুষ কোনোদিন বদলায় না। তবে চেহারায় এই হতাশার রেশ মাত্র আনে না, বরং অত্যন্ত রাজকীয় ভঙ্গিমায় পায়ে পা তুলে তাদের সামনে সোফায় বসে। সরি, কে আপনি? আর আপনার সাহস কি করে হয় আমাকে তুই করে সম্বোধন করার বা আমার সাথে এভাবে কথা বলার? বয়সে বড় বলে এই ভুল ক্ষমা করলাম, তবে দ্বিতীয়বার এই ভুল করার ভুল করবে না, না হলে পুরো পরিবার শুদ্ধ রাস্তায় নামানোর ব্যবস্থা করব। এটা যে আমার রাজ্য সেটা মাথায় ভালো মতন ঢুকিয়ে নিন। বেয়াদব মেয়ে লোক কোথাকার, নিজের মামা মায়ের সাথে এমন ভাবে কথা বলছিস? মামাকে? মাকে? আমার মা তো আমি ছোট থাকতেই মারা গেছে, সাথে আমার মায়ের 14 গোষ্ঠীও। আর হ্যাঁ, আপনারা আসলে কথা শোনার মানুষ না। সিকিউরিটি, সিকিউরিটি, এদের ঘাট ধরে বের করো। আর মিস্টার মেহেরউদ্দিন, আপনার এইবারের টিকিট তো আমি ক্যান্সেল করবই, অ্যান্ড আই উইল মেক শিওর আপনি বেঁচে থাকতে আর কোনোদিনই রাজনীতিতে যোগ দিতে পারবেন না। রাগে ফুঁসতে ফুঁসতে কথাগুলো বলেই হনহন করে নিজের বেডরুমে চলে যায় সে। বদরুন নেসা ও মীর উদ্দিনকেও আদেশ অনুযায়ী ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় গার্ডরা। বাসন্তী ঘরে এসে দরজা লাগিয়ে দেয়, দরজায় গা ঠেকিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ে। আনমনেই বিড়বিড়ায়, কেন আমাকে কেউ একটু ভালোবাসে না? কেন আমাকে একটু কেউ ভালোবাসে না, একটু প্রাধান্য দেয় না? কেন? আমার নিজের মায়ের কাছেও আমার কোনো মূল্য নেই, তার কাছে আজও তার ভাই বোনই বড়, আমার প্রতি বিন্দু মাত্র মায়া তার নেই। আমি ভেবেছিলাম এত বছর আমি নেই তার কাছে, একটু তো মায়ের সৃষ্টি হবে, আমার প্রতি ভালোবাসা না হোক কিছুটা মমত্ব তো যোগাবে। তেমন কিছু হয়নি। মানুষ কখনোই বদলায় না, যারা কষ্ট দিয়ে এসছে তারা সদাই কষ্ট দেবে। ভালোবাসা দেখালে তার শুধুই বানোয়াট অভিনয়, যেমন অভিনয় করেছে নাইম, যেমন অবহেলা করেছে মা। কাউকে ক্ষমা করবো না আমি, কাউকে না। আমি ঘৃণা করি, সবাইকে ঘৃণা করি। নাইম একমনে বাসন্তী ও নাহিবার ছবিগুলো দেখছে, তার মুখশ্রী গম্ভীর ও হাসির ছোঁয়া মুক্ত। আনমনেই বিড়বিড়ায় সে, অভিমান জমিয়েছে বুকের কোণে, তার চেয়ে দ্বিগুণ প্রণয়ের বীজ বুনবো আমি। প্রণয়ের তরুলতার শীতল ছায়ায় অভিমানের শুষ্কতা কাটাবো আমি। অনিমেষ পাশেই বসেছিল। নাইমের কথা শুনে তার মুখশ্রীতে স্মিত হাসি ফোটে। আবেগপ্রবণ গলায় সে বলে, হাই, কবে যে আমি প্রেমে পড়বো, প্রিয়সীর ভালোবাসার নেশায় ডুবে কবি হব। রাসেল ভাইও জানে তোর কপালে প্রেম নেই রে বগা, তোর কপালে প্রেম নেই। বিদ্রুপাত্মক ভঙ্গি নাইমের, হয়তো বন্ধুকে হেনস্থ করার প্রচেষ্টা। তুই আগে নিজের চিন্তা কর, তোর কি মনে হয় ভাবির কাছ থেকে ক্ষমা পাবি এসব হওয়ার পর? জানি তো যতটা করেছি আমি, যতটা শুয়েছে সে, তারপরও শূন্য থলে দিয়ে কেই বা করবে ক্ষমা। তার মানে কি তুই ভাবির কাছে ক্ষমা চাবি না? আমি অনুতাপ বোধ করেছি, অনুতপ্ত আমি, ক্ষমা চাইবো, কি না আশা আছে ক্ষমা পাবো, তবে না করলেও অভিযোগ নেই। দিন শেষে আমি অন্যায় করেছি বসন্তের প্রতি, আমি ক্ষমার যোগ্য কিনা তা বিচার করার অধিকার একান্তই তার, এতে ফরমাইশি করার জো নেই আমার। কি একটা ভেবেই যেন বোকা বোকা হেসে অনিমেষ শুধায়, আমি কি বলি শোন, দেশে যাওয়ার পর ভাবি না চাইলেও তাকে জোর করে নিজের সাথে সাথে রাখবে, তবে মান অভিমান সব ভুলে আবারও তোর প্রতি আসক্ত অভ্যস্ত হয়ে পড়বে। ওই যে গল্পের নাটকে তো এমনই করে নায়কেরা। ভালোবাসাকে লালন করতে হয় জলের মতো, তাকে মুঠোবন্দি করে আটকে নয়, দুই হাতে আগলে রাখতে হয়, না হলে তা বিলীন হয়ে যায়। গাম্ভীর্যপূর্ণ গলায় বলল নাইম। মানে তুই এমন কিছু করবি না? তাহলে? ও জীবনে কিছুই নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারেনি, আমি সবসময় নিজের ইচ্ছে চাপিয়ে আসছি ওর ওপর। এখন যেহেতু নিজের মতন থাকতে চাচ্ছে, তাতে দখলদারি না করলেই নয়। আমি ক্ষমা চাইবো ওর কাছে আমার কর্মের জন্য, আল্লাহর কাছেও ক্ষমা চাইবো, দোয়া করবো ওর মন জয় করার। যদি মৃত্যুর পূর্বে কোনোদিনও তিক্ততায় বরফ আমার প্রণয়ের উষ্ণতায় গলাতে পারি, তাতেই সই। তবে ওর ইচ্ছেকে আমি কখনোই দাবাবো না, যথাসাধ্য সম্মান দেব, বাকিটা ওর ইচ্ছে, আর আল্লাহ যা কপালে রেখেছে। জোরাজোরি কখনোই করবো না, কারণ জোরাজোরি করে কাজ সম্পাদন করানো যায়, ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা আর ক্ষমা উভয়ই মনের অধীনস্থ, আর মনের ওপর জোর জবরদস্তি চলে না। বাসন্তী আর চৈতালি ও নাহিবাকে নিয়ে মোস্তফাদের বাড়িতে এসেছে। ঘুরে ঘুরে দেখছে গোটা বাড়িটিকে। মোস্তফা বাড়ি বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে, যতটা জায়গা জুড়ে গাজীপুরের সাধারণ একটা রিসর্ট হয়ে থাকে। চৈতালি বুঝতে পারছে না তাকে বাসন্তীর হুট করে এখানে নিয়ে আসার কারণ। পৌঁছে বাসন্তী তাকে তা জানাবে ভেবে চুপ ছিল সে, কিন্তু এখন তার ধৈর্য ধরতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল,
হঠাৎ এখানে নিয়ে আসলে কেন বাসন্তী? বাসন্তী বাগান জুড়ে ঘুরতে ঘুরতেই জবাব দিল, প্রয়োজন আছে বলেই এসছি চৈতালি বাবু। আকরাম সাহেবের আসার কথা এখনো পৌঁছায়নি কেন? কল করে জিজ্ঞেস করো তো। আকরাম সাহেবের নাম শুনে সচকিত হয়ে তার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে চৈতালি। কপালে চিন্তার ভাঁজ পড়ে তার। বলা বাহুল্য, আকরাম সাহেব হলো নাইমের লোক। বাড়ি কিংবা ফার্ম হাউস অথবা অফিস, মাদ্রাসা, স্কুল যা তৈরি করা হয় তা উনি নিজ দায়িত্বে শেষ করান। আকরাম সাহেবকে ডেকেছ, কিন্তু কেন? ওনার তো এখানে কোনো প্রয়োজন নেই। তুমি না বুবু আজকাল বড্ড বেশি কথা বলো। প্রয়োজন আছে নাকি নেই তা আমি দেখব, তুমি শুধু কল দাও। বাসন্তের হাবভাব ভালো ঠেকছে না চৈতালির কাছে। তবুও বাসন্তের অধীনস্থ সে, তাই কথা না বাড়িয়ে নির্দেশ অনুযায়ী আকরাম সাহেবকে কল করে চৈতালি। কিন্তু কল দেওয়ার মুহূর্তেই তাদের সামনে এসে দাঁড়ায় আকরাম সাহেব। ষাটূর্ধ্ব বয়স্ক তাগড়া পুরুষ তিনি। সব সময়ই সাদা পাঞ্জাবি পাজামা তার গায়ে সাজে। টাক মাথায় এই বৃদ্ধকে মানায়ও বড্ড এই পোশাকে। আম্মাজান, কি এর জন্য ডাকছেন? নয়া কোনো স্কুল বানাইবেন নাকি? তেমনই কিছু, চলেন আমার সাথে। বাসন্তী চলতে শুরু করে বাড়ির পেছনের দিকে। এক জায়গায় এসে থামে। জায়গাটি নানা গাছে ঘেরা। এখানের মাছ বরাবর ছোট্ট একখানা পুকুর। গোলাপি রঙা পদ্ম ও শাপলা ভাসছে তাতে। গুটি কয়েক পদের মাছও আছে হয়তো। এখানে আমার 3টা একতলা বাসা লাগবে। প্রতিটি বাসা 2 রুমের হবে, সাথে একটি বাথরুম থাকবে। বড় একটা রান্নাঘর দেবেন শুধুমাত্র মাঝখানে বাসাটায়। 3 সেট বাসা নাকি আম্মাজান? আর 3টা পাশে কি এক রোতে নাকি ব্লকারে করব? না না, 3 সেট বাসা দেবেন। ফাউন্ডেশন দেওয়ার দরকার নেই, তবে মজবুত করেই করবেন। আর পুকুরটাকে মিডলে রেখেই করবেন। আরও নানান রকম আলোচনা করলো বাসন্তী ও আকরাম সাহেবের সাথে, কিভাবে কি করবে তা নিয়ে। শেষে বলল, আকরাম সাহেব, আমার কিন্তু 1.5 মাসের মাঝে কাজটা কমপ্লিট চাই, কারণ 1.5 মাস পরেই এই ঘরগুলোর বাসিন্দারা এসে পড়বে। তারপর আকরাম সাহেব থেকে বিদায় নিয়ে খান বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সকলেই। চৈতালি এতক্ষণ নীরব হয়ে সব কথা শুনেছে, কিন্তু অনুধাবন করতে পারছে না কিছু। বাসন্তী, আমি জানি আমার প্রশ্ন করার অধিকার নেই, তবুও নিতান্তই উদ্বেগতার থেকে জিজ্ঞেস করছি, বাসাগুলোতে কাদের জন্য বানাচ্ছ? কারাই বা আসবে? নিকাবের আড়ালেই বাসন্তীর চোখ ভরে আসে নোনা জলে। ভাবে, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পেয়েছে তার আচরণে। এই মেয়েটা যার জন্য আজ পানির জলে ভেসে যায়নি, তার মা মেয়ে, তাকে সে কষ্ট দিল। সে তো কাউকে কষ্ট দিতে চায় না, তবে আজকাল মনের তিক্ততার স্তর এতটাই বেড়েছে, অজান্তেই রূঢ় আচরণ করে ফেলেছে সে। নিজের আশেপাশে সকলকেই অসহ্যকর লাগছে, কি অদ্ভুতের এক যন্ত্রণা। মনে হতো সবার চোখের আড়ালে হলেই যেন বাঁচি। ভাবনা শেষে চোখের কোনো এক বিন্দু অশ্রু মুক্তার মতো জলজল করছে। তা মুছে বিনীত ভঙ্গিমায় বলে, আপু প্লিজ এভাবে বলো না, আমি ভীষণ দুঃখিত তোমায় কষ্ট দিয়ে ফেলায়। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। আরে, আমি কিছু মনে করিনি বাসন্তী, তুমি কষ্ট পেও না। ইটস ওকে। শুধু জানতে চাচ্ছি কারা এখানে থাকবে। এই জেলারই এতিমখানা ব্যক্তি মালিকানাধীন জায়গায় হয়েছিল, সেই জায়গাতেই মালিক অ্যাপার্টমেন্ট তুলবে, তাই বের করে দিচ্ছে। আমি ভাবলাম নানা জানের বাসারা তো পড়েই থাকে, সুতরাং এখানে তাদের থাকার ব্যবস্থা করা যাক। তোমার ভাবনাটা বেশ ভালো, বেশ। বাসন্তী কিছু বলে না, জানালার দিকে দৃষ্টি স্থির রাখে। তার চোখ থেকে মনে হচ্ছে এই সবুজ শ্যামলা পরিবেশ যেন পেছন দিকে ছুটে যাচ্ছে, অথচ গাছের দৃষ্টিকোণ থেকে সে ছুটছে তার গন্তব্যে। বাস্তবতায় পৃথিবীতে কিছুই বা কেউ স্থির নয়, সবাই ছুটছে, শুধু দৃষ্টিকোণের বদল হয়। কেউ নিজের লক্ষ্যের পেছনে, কেউ টাকার পেছনে, কেউ ভালোবাসার পেছনে ছুটছে, আবার কেউ কেউ অতীত কষ্ট বেদনা থেকে পালিয়ে ছুটছে, যেমনটা বাসন্তী নিজেই পালাতে ছুটে চলেছে। অথচ সে স্থির সকলের সাপেক্ষে। সকলের দৃষ্টিকোণ আন মনেই চোখ জোড়ার বাহিরে স্থির রেখে বিড়বিড়ায় সে। বেশ ভালো চিন্তা ভাবনা আমার চৈতিবাবু। সকল অনুভূতিময় মানুষটি থেকে মুক্তি নিয়ে অন্য দুনিয়ার বাসিন্দা হওয়ার চিন্তা আমার। পূর্ণতাকে নিয়ে হোস্টেল দেখতে এসেছে ফাহিম, তবে এসে যেন সে নিজ পায়ে কুড়ুল মারল। কারণ তরুণীর যেমন তেমন মানে সাধারণ হোস্টেলে মন জমে না,
আবার মানানসই হোস্টেলে টাকায় জমে না। গুনে গুনে 5টা হোস্টেল দেখা শেষ পূর্ণতার। এবার বেশ বিরক্তই বোধ করে ফাহিম। তার উপর মেয়েটার অতিরিক্ত বাচালতাও ছটফটের স্বভাবের জন্য রীতিমতো হাঁপিয়ে উঠেছে সে। এই, আপনি শুরু করেছেনটা কি? কখন থেকে একটার পর একটা হোস্টেলে দেখিয়ে যাচ্ছেন, অথচ একটাও শেষে পুরোপুরি পছন্দ করছেন না। আমাকে কি আপনার বেয়ারা মনে হয় যে কাজ কারবার ফেলে সারাক্ষণ এখানে পড়ে থাকবো? আপন মনে ঠোঁট ফুলায় পূর্ণতা। ফর্সা মুখের নাকের পাটা লাল হয়ে ওঠে। অদূরেই অশ্রুকণার পাতন শুরু হয় তার চোখ জোড়া থেকে। তার কথার উপর কেউ কোনোদিন কথা অবধি বলেনি, সেখানে ফাহিম নামক অজানা পুরুষের বকা কি করে সহ্য হয়। ঘাবড়ে যায় ফাহিম তা দেখে। মনে পড়ে মেয়েটির স্বভাবে আবেগপ্রবণ ভঙ্গি স্পষ্ট। বয়সী আর কত হবে মেয়েটার, সদ্য কলেজে পেরিয়েছে। এই বয়সী ছেলে মেলে তো একটু ছটফটে হবেই। সেখানে এভাবে কথা শোনানো একদমই উচিত হয়নি। নত হয় তার কণ্ঠ ও চাহনি। ক্ষমা চাইতে শুরু করে যুবক। সরি, আমি অনেক সরি। আমার এভাবে বলা উচিত হয়নি। আপনি প্লিজ কাঁদবেন না। আমি আসলে ইচ্ছে করে এমন করছি না। ওইরকম জায়গায় তো আমি আগে থাকিনি। আমার ওসিডি আছে। ময়লা রুম, বাথরুম কি করে থাকবো আমি, তাই না করছিলাম। আবার ভালো রুম নেওয়ার মতো টাকাও নেই। এক সুদীর্ঘ শ্বাস ফেলে ফাহিম শান্ত সুরে বলে, তবে এত খোঁজাখুঁজি করে লাভ নেই। আপনার বাজেটে আপনার চাহিদা অনুযায়ী হোস্টেল পাওয়া মুশকিল। আপনি বরং যতদিন প্রয়োজন আমার বাড়িতেই থাকেন। আমি কি করে এতদিন আপনার বাড়িতে থাকি? এছাড়া কোনো উপায়ও নেই মিস। আর যদি আপনি রাজি না থাকেন তাহলে গাড়ি থেকে নেমে যান, আমার কাজ আছে। আর রাজি থাকলে বলুন, আপনাকে বাড়িতে রেখে আমি অফিসে যাব। পূর্ণতা বেশ খানিকটা সময় নিয়ে ভাবে, আর চোখে ফাহিমের দিকে তাকায়। ভাবে, ছেলেটা একদম খারাপ নয়। ক্ষতি করার হলে কতকালই করতে পারতো। আবার খালামুনিরাও তো কত ভালো। তাছাড়া আর তো কোনো উপায়ও নেই। আই এম ওয়েটিং মিস। গম্ভীর গলা ফাহিমের। আমি রাজি, মৃদু সুরে বলে পূর্ণতা। মুস্কি হাসে ফাহিম। গাড়ি চালু করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। 2 মাস পর, আজ প্রায় 1.5 বছর পর দেশের মাটিতে পা রাখল নাইম। তার চোখে মুখে ছেয়াছে আলাদা রকমের আনন্দ, স্বস্তি ও শান্তি। আশাহত হলো যখন দেখলো তাকে নিতে শুধু চৈতালি, নাহিবা আর ড্রাইভার এসেছে। যদিও সে জানতো বাসন্তী আসবে না, তবুও হৃদয়ের কোথাও ক্ষীণ আশা ছিল। নাহিবার দিকে দ্রুত কোলে তুলে নেয় নাইম। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় মেয়ের ছোট্ট চাঁদ মুখখানা। চৈতালিকে খেয়াল করে নাইম। এই রমণীর মাঝে বড্ড পরিবর্তন এসেছে। আগের মতো পরেনে কোনো পাতলা স্টাইলিশ শাড়ি বা কামিজ নয়, বিধবাদের মতো অফ হোয়াইট সুতি শাড়ি। তার ল্যাসময় ভঙ্গি নেই আজ, বরং বার্ধক্য যেন বয়সের আগেই চৈতালিকে জড়িয়ে ধরেছে। চোখের নিচে কালি, গালে ব্রণ, ফ্যাকাশে চেহারা সামলানতাই এসেছে। তবুও তার মুখশ্রী শান্তিকর, কারণ তার চরিত্র এখন অমলিন। কেমন আছো চৈতালি? জিজ্ঞেস করে নাইম। চৈতালি চমকিত হয়, অস্বস্তিও বোধ করে সাথে। সে জ্ঞাত নাইমের নিকট সে অপ্রিয় একজন। সে কেমন আছে তা জিজ্ঞেস করার মতো মূল্য সে রাখে না নাইমের কাছে। তবে আজ কি হলো এই পুরুষের? নাকি তার অনুতপ রং এনেছে? মানুষের চোখে তার জন্য সম্মান এসেছে? আমি আলহামদুলিল্লাহ ভালোই। চলো বাসায় যাই, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। উত্তর দিতে দিতে মাথায় দেওয়া আঁচলটা আরেকবার ঠিক করে নিজের অস্বস্তি এড়াতে অতঃপর 3 জন চড়ে বসে গাড়িতে। টানা কয়েক ঘন্টার যাত্রার পর খানবাড়িতে পৌঁছায় তারা। বিশাল আয়োজন খানবাড়িতে। মরিচবাতির মিটেমিটে সোনালি আলোয় বাহির থেকে সেজেছে গোটা বাড়ি। বাড়িতে প্রবেশ করতেই তার আগমনে পারিবারিক মেজবানি নিয়ম অনুযায়ী তাকে খেজুর খাওয়ার একজন গৃহপরিচারিকা। তার আসার খবর শুনে অনেকে এসেছে দেখা করতে। এরপর নাইম ও অনিমেষ সোফায় বসে তাদের হাত ধোয়ার ব্যবস্থা করে 2 জন কেয়ারটেকার। ধীরে ধীরে সবাই নাইমের সাথে কুশল বিনিময় করে। নাইম ও অনিমেষ ফ্রেশ হতে নিজ নিজ নির্ধারিত ঘরে যায়। যখন নিজ রুমের দিকে পা বাড়ায় নাইম, তখন বুকটা অসহনীয় শব্দ করতে শুরু করে। করবে নাই বা কেন? প্রিয়সীর সাথে সাক্ষাৎ হবে এতদিন পর, কিন্তু বেডরুমে ঢুকে তা বাসিন্দা শূন্য পায় নাইম। একদম নিস্তব্ধ ঘর, খাটের উপরে তার পোশাক আয়রন করে রাখা। নাইম জার্নির ক্লান্তিতে এত না ভেবেই বাথরুমে চলে যায় গোসল করতে। তৈরি হয়ে নিচে আসে নাইম ও ফাহিম। সবার সাথে বসে খাওয়া দাওয়া সারে। বেশ কিছুক্ষণ ভাব বিনিময় পর তার সাথে দেখা করতে আসা সকল মেহমান
ধীরে ধীরে নিজের মতন চলে যায়। বিকেলবেলা কোনো মেহমান আর বাড়িতে উপস্থিত নেই। অনুষ্ঠানের রেশও কেটে গেছে। নাইম, অনিমেষ ও চৈতালি নাহিবার সাথে খেলছে। এমন সময় হুট করে বড় একখানা ট্রলি ব্যাগ সহ বাসন্তী উপস্থিত হয় সেখানে। সবাই চকিত দৃষ্টিতে তার পানে তাকায়, তবে রমণী সেসবে ধ্যান দেয় না। তার মাঝে খাপছাড়া ভাব। নাইমের দিকে নিজের চাবির তোড়া এগিয়ে দিয়ে বলে, আপনার কষ্টে অর্জিত সকল কিছু আপনাকে ফিরিয়ে দিয়ে গেলাম গায়ক সাহেব। আমার দায়িত্ব আপনি আসা অবধি ছিলেন, তবে একটা জায়গা নিয়েছি আমি, মোস্তফা বাড়িটা। আপনার স্ত্রী হিসেবে, আপনার সন্তানের মা হিসেবে সেটা আমার হক। তারপরেও যদি আপনি সেখানে থেকেও বের করে দিতে চান সেটাও পারেন। জীবনের অনেকটা সময় কাটিয়েছি অন্যের মতো চলে। বিনিময়ে যা চেয়েছি বা নিয়েছি স্বর্ণকণা মনে করে। একদিন খোঁজ নিয়ে জানলাম তার স্বর্ণ নয়, বালু। তাই আশা ছেড়েছি সকলের। ভালোবাসার সাগর এখন মরুভূমি। কাউকে চাই না আমার। কারোর ভালোবাসা তো দূরে থাক, কিছুরই আশা রাখতে চাই না। যতটা সময় বেঁচে আছি একা থাকতে চাই নিজের মতো। বলেই বাসন্তী নাহিবাকে কোলে তুলে নাইমের সামনে দিয়ে বের হয়ে গেল। আর নাইম, সে তো স্তব্ধ, বাকশূন্য। তার শব্দ ভাণ্ডারে আজ অভাব হয়েছে শব্দের অনুভূতি প্রকাশের। প্রেমের শহরে তিক্ততার ছড়াছড়ি, প্রবেশ নিষেধ তোমার। অপ্রাপ্তির যে দহনে পুড়িয়েছ তুমিও পূর্বে কাছে এসে দূরে থেকে। তুমি তো চায়ে ঠোঁট ছোঁয়ায় বাসন্তী। সাথে সাথেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে তার চোখে এঁটে থাকা চশমা। চশমা খুলে ফেলে রমণী, শব্দ করে এক শ্বাস ফেলে। শীতল বাতাসে কর্পূরের মতন হারিয়ে যায় হতাশা মেশানো সেই তপ্ত শ্বাস। কত ভালোই না হতো যদি কষ্ট বা বেদনাময় অতীতের সঙ্গ এভাবে ছাড়ানো যেত। আর মনে বিড়বিড়ায় বাসন্তী, তুমি ভালোবাসনি কেন আমি জিজ্ঞেস করব না কভু। তোমার বিরহের তৃষ্ণাতেই তো নিজেকে পেয়েছি। আমার দেহ থেকে নিষ্কৃত প্রতিটি তপ্ত শ্বাসে আজও তোমার নাম লেখা। তবে গৃহীত শ্বাসের কোথাও তুমি নেই, কখনো নেই। আজ প্রায় 2 মাস হলো বাসন্তী মোস্তফা বাড়িতে। এই 2 মাস সে নিজের মতো থেকেছে, না চার দেয়ালে বন্দী হয়ে থাকেনি সে। তার এখন বহু কাজ। 70টি শিশুর দায়িত্ব তার কাঁধে এখন। দায়িত্ব নিয়েছে গ্রামের চালচুলোহীন বা স্বামীহীনা নারীদের ও বেকার যুবকদের। নাইম আসার প্রায় অনেকদিন আগে মোস্তফা ভবনকে ছোট্ট একটা এনজিওতে পরিণত করেছে সে। অফিস স্বরূপ ব্যবহার করছে মোস্তফা বাড়ির সালিশ ঘরটি। এই বাড়ির পাশে 2 কামরার ঘর তুলে তাতে নানান দরকারি সরঞ্জামাদি এনে তৈরি হয়েছে কারখানা। শহরের একটা শোরুমও চলছে সে এসবের ন্যায্য মূল্য পেতে। তার প্রচেষ্টার পুরোটাই দেশের গরিব, অসহায়, বেকার নারী, পুরুষ ও শিশুদের জন্য করা। এই এনজিওতে পেশাগত লোকদের দ্বারা হস্তশিল্প, যেমন শখের হাড়ি সহ নানান ধরনের মৃৎশিল্প, নকশিকাঁথা, বেতের বা পাটের বিভিন্ন শৌখিন ঘর সাজানো জিনিসপত্র, বাটিক প্রিন্টের কাজ, হাতের সেলাই ইত্যাদি শেখানো হচ্ছে। নিপীড়িত নারী ও বেকার পুরুষদের অধিকাংশ গ্রামের হওয়ায় তারা আগে থেকেই এই কাজে অভ্যস্ত। পেশাদার শিল্পীদের সহযোগিতায় আরও নিপুণ হাতে কাজ করছে তারা। বাসন্তীর শহরে খোলা শোরুমটাও ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। এত সব কাজের মাঝে কোথাও যেন ভাটা পড়ে যায় অতীত, চাপা পড়ে যায় সেই আবেগ ও কষ্টগুলো। হ্যাঁ, মুক্তির স্বাদ পেয়েছে বাসন্তী। মানুষের থেকে তো মুক্তি পাওয়া যায়, মানুষের তৈরি কারখানা থেকে মুক্তি পাওয়া যায়, তবে অনুভূতির কারাগার? অনুভূতি হলো আস্ত আজগর সাপের মতো, পেঁচিয়ে ধরে থাকে সর্বক্ষণ। অনুভূতির কারাগারের মুক্তি নামক শব্দটিই নেই। এই অনুভূতির কারাগারেই বন্দী বাসন্তী। দেখো দেখো ছোট বৌমা, তোমার এইটুকুনি মেম সাহেব আমারে খামসে করলো কি দেখো। বলতে বলতেই ঘরে ঢুকলেন সাহেরা বানু। আঁচলে মুখ চেপে হাসছেন সাহেরা বানু। তিনি হলেন মোস্তফা বাড়ির কেয়ারটেকার মধুমিয়ার স্ত্রী। বর্তমানে তিনি এবং তার স্বামী উভয়ই বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব ও সমানতালে পালন করছেন। বাসন্তী ঘর ভাঙে হালকা হেসে এগিয়ে যায় সাহেরা বানুর দিকে। নাইবাকে কোলে তুলে নিয়ে আলতো হাতে গাল ছুঁয়ে তার কপট রাগ দেখিয়ে বলে, এমন জল্লাদপনা করে নাকি মা? তোমার দাদুন হয় না? এমন করলে কিন্তু পিটুনি দিব তোমাকে। বপ চোখ রাঙিয়ে চেঁচিয়ে ওঠে নাহিবা। নাহিবার এমন আচরণে অবাক হয়নি বাসন্তী, না হয়েছেন সাহেরা বানু। মেয়েটা বড্ড দস্যু হয়েছে।
একে মারবে ওকে মারবে, বিপরীতে কিছু বললে বকা দিলেই বপ তথা ধমক দিতে ভোলে না। তবে আজকাল খুব বেশি একটা শব্দ উচ্চারণ করে নাহিবা, তা হলো বাবা, যা শ্রবণগত হতেই আরো করুণ বাড়ে বাসন্তীর। অফিস থেকে এসে জানতে পায় আর 15 দিন পরই পূর্ণতার কানাডার ফ্লাইট। বিষয়টা জানতে পারার পর থেকেই বুকটা ভার ভার লাগছে তার। মনে হচ্ছে তার প্রিয় কি যেন হারিয়ে যেতে চলেছে। এ এক অন্যরকম যন্ত্রণা আর মনেই ভাবে সে। এমনটা তো শুধু চৈতালির জন্যই বোধ হতো, এখন পূর্ণের যাওয়ার কথা শোনার পর থেকেই। তবে কি শূন্য হৃদয় পূর্ণতাকে নিয়ে কোনো অনুভূতির জন্ম হলো? তার প্রশ্নের উত্তর বহু খোঁজ করেও জানতে পারল না। ঘামসিক্ত শার্ট নিয়েই বসে থাকলো বিছানায়। একটু বাদেই বেডরুম থেকে হাসাহাসির শব্দ শুনতে পায়। ধীর পায়ে ঘরের দরজা খুলে দাঁড়ায় সে। দেখতে পায় পূর্ণতা তার মা ও খালার সাথে আড্ডায় ব্যস্ত। কথার মাঝেই পূর্ণতা ও তার খালা শব্দ করে হেসে উঠছে। তার শয্যাশায়ী মাটাও নীরবে হাসছে। এ হাসি দেখা যায় না, চোখের ভাষায় প্রকাশিত হয়। ইদানিংকালে ফাহিম খেয়াল করছে তার ইটের নীরব ও নিস্তব্ধ দালানটা হুট করে যেন প্রাণোচ্ছল ও কলরব মুখর বাসা হয়ে উঠেছে। এখন মনে হয় এখানে একটি পরিবার থাকে। এই সব পরিবর্তনের পিছনে পূর্ণতারই হাত, তাতেও কোনো সন্দেহ নেই। মেয়েটা এমনই সারা সময় ঘর মাতিয়ে রাখে। এমনকি ফাহিমকেও নিজের কথার জালে ফাঁসিয়ে অতীতের কতগুলো ভুলিয়ে রাখে। ফাহিম আপন মনেই বিড়বিড়ায়। পূর্ণতাকে ভালোবাসতে কিংবা চৈতালির জায়গা দিতে পেরেছি কিনা জানি না, কিন্তু পূর্ণতার জন্য একটা ভালো লাগা বা মায়া তো তৈরি হয়েই গেছে। তবে সবচেয়ে বড় কথা হলো তাকে আমার প্রয়োজন। আমার ইটের দালানকে শান্তির নির্বাণাতে তাকে প্রয়োজন। ফাহিম সিদ্ধান্ত নিয়ে ফেলে পূর্ণতার সম্মুখে একটা প্রস্তাব সে রাখবেই। রাজি হোক কিংবা না হোক সেটা পূর্ণতার বিষয়। তবে যুবকের মনে পাকাপোক্ত এক আশা আছে যে মেয়েটা তাকে ফেরাবে না, অন্ততপক্ষে এই মানুষগুলোর জন্যই তো। তাই নাইম এক মনে ল্যাপটপে ডুবে আছে। অনেক কাজ জমে আছে তার। বাসন্তী সব সামলে নিল, ব্যবসার হিসাব ও অন্যান্য বিষয় সহ বড় বড় প্রজেক্টগুলো নিয়োজিত লোকদের ভরসাতেই চলেছে গোটা বছর। কারণ একদম অনভিজ্ঞ ও স্বল্প শিক্ষিত বাসন্তী। চৈতালির পক্ষে এই কাজে ধরা সম্ভব হয়নি। নাইম আসার পর থেকেই অবিশ্রামভাবে কাজে উঠে পড়ে লেগে আছে। অনিমেষ গোল গোল চোখে বন্ধুর কাজ করবার খেয়াল করে। সে ভেবেছিল বাসন্তীর বাড়ি ছাড়াই নাইম জ্বলে পড়ে ছারখার হবে, চার দেয়ালে বন্দী হবে, ডিপ্রেশনে তলাবে, মানে দেবদাসের দশা হবে আর কি। কিন্তু তাকে অবাক করে নাইমও তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বরং তার আচরণ স্বাভাবিক ও গম্ভীর। চেহারায় গাম্ভীর্যপূর্ণ বেদনার মাত্রাও নেই তাতে। হ্যাঁ, যেদিন বাসন্তী চলে গিয়েছিল সেদিন খানিকক্ষণ স্তব্ধ হয়ে রমেনের যাওয়ার দিকে তাকিয়েছিল, কিন্তু তারপর কাজে ডুবে যায়। 2 মাস যে কেটে গিয়েছে তার মধ্যে একবারও বাসন্তী বা নাহিবার নাম শুদ্ধ উচ্চারণ করেনি নাইম। অনিমেষ আজ বেশ বিরক্তই হয়ে ওঠে নাইমের প্রতি। সেদিনই তো বলেছিল ভালোবাসি, আর এখন কতটা অনুভূতিহীন আচরণ। তুই কি ভুলে গেছিস ভাবে রাগ করে চলে গেছে? তোর মধ্যে সামান্যতম খারাপ লাগা আছে এ নিয়ে? মানে সিরিয়াসলি এতটা ইনসেনসিটিভ মানুষ কিভাবে হয়? তার কটাক্ষ বানেও নাইমের ধ্যান ভঙ্গ হয় না। চোখ জোড়া ল্যাপটপে স্থির রেখে সে গম্ভীর গলায় জবাব দেয়, তো কি করবো? দরজা আটকিয়ে ঘরে বসে বসে কাঁদবো, নাকি সারা জীবন ধরাছোঁয়ার বাইরে রাখা মদ সিগারেটকে আপন করে দেবো? কিন্তু এতে কি বসন্ত ফিরে আসবে? তা হবে না। তবে আমার ব্যবসা আরো ডুববে বটে। ভালোবাসা আদায় করে নিতে হয়। বসন্তী ভাবিকে বোঝা তুই তাকে ভালোবাসিস। ক্ষমা চা, বারবার কাছে টেনে নে। বারবার কর্মে কথায় সবকিছুতে বোঝা ভালোবাসি, তবেই তো প্রাপ্তির থলি পূর্ণ হবে, ভালোবাসা আদায় হবে। যেই ভালোবাসা অলরেডি আমার, তা আমি কি আদায় করবো রে? বাসন্তী আমাকে আজও ভালোবাসে, কিন্তু আঘাত করেছে আমি তার হৃদয়, যার জন্য তিক্ততায় আবৃত সে আজ। জীবন, বয়স, সময় কোনো কিছুতেই থেমে থাকে না। সময় সব ক্ষতই পূরণ করে, শুধু সময়কে একটু সময় দেওয়া প্রয়োজন। দেহের ক্ষততে সঙ্গে সঙ্গে মলম দেওয়া যায়, কিন্তু মনের ক্ষতকে আগে শুকোতে দিতে হয়। আমিও তাই দিচ্ছি। এখন ক্ষমার মলম লাগালে তো নিছক অভিনয় ছাড়া বসন্তের নিকট কিছুই লাগবে না। অনিমেষ ঋণ ঋণে গলায় শুধায়, শালাই চালাক আছে, কিন্তু দেখবো নে এই চালাকি কতদিন ভাবির মান অভিমানের সামনে। রাতের বেলা নাইম বিছানায় বসে টিভিতে নিউজ ছেড়ে মোবাইল দেখছে। হুট করে সে শুনতে পায় রিপোর্টার চড়া গলায় বলছে, আলাদা বসবাস করছে আদর্শ দম্পতি নাইম বাসন্তী। তবে কি ডিভোর্স হতে চলেছে তাদের? নাইমের মাথায় হাত।
মিডিয়াতে বাসন্তী ও তার সম্পর্কের বর্তমান অবস্থার কথা লিক হলে ইমেজ নষ্ট হতে দেরি লাগবে না। তবে এখন কি করবে সে? তাকে কি তার অপরাধীর চেহারা নিয়েই উপস্থিত হতে হবে বাসন্তীর সম্মুখে? যদি তাই হয় তবে বাসন্তী কি গ্রহণ করবে তার আবেদন? বাসন্তী সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেতে বসেছে। সাহেরা বেগম তাকে নাস্তা দিয়ে নাহিবাকে নিয়ে টিভিতে খবর দেখতে বসেছেন। তার বেশি সাউন্ডে টিভি দেখার স্বভাব। বাসন্তী ডাইনিং টেবিলে বসেও সব শুনতে পাচ্ছে। হুট করেই যা শুনতে পায় তাতে বুক ধক করে ওঠে তার। খাবার রেখেই বড় বড় পা ফেলে বসার ঘরে উপস্থিত হয় সে। টিভিতে তখনও নিউজটি চলমান। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সুখী দম্পতি বাসন্তী নাইমের সম্পর্কে ফাটল, আলাদা থাকছেন তারা। তবে কি ভাঙতে চলেছে তাদের সম্পর্ক? বাসন্তী ধপ করে সোফায় বসে পড়ে। সাহেরা বানু আর চোখে বাসন্তীর দিকে তাকান, সান্ত্বনার সুরে বলেন, চিন্তা করো না বৌমা, সব ঠিক হয়ে যাইব। বাসন্তী প্রত্যুত্তরে কিছু বলল না। গাম্ভীর্যপূর্ণ মুখশ্রীতে কি একটা ভেবে দ্রুতই পদচারণ করে নিজ কামরায় চলে যায়। যাওয়ার আগে সাহেরা বানুর উদ্দেশ্যে বলে, উনি আকরাম কাকুকে বলবেন সবাইকে বলে দিতে আজ আমি আসবো না কোনো কাজে, ঘরেই থাকবো। তাই বলে আমার অনুপস্থিতিতে যাতে কাজে কোনো গাফিলতি না হয়। আর আপনি কষ্ট করে নাহিবাকে খাইয়ে পড়িয়ে দেবেন। ঘরে বসে কোনো দিকে না তাকিয়ে দরজা বন্ধ করে দিল সে। সারা ঘরময় পায়চারি করে ক্লান্ত হয়ে বসল রমণী। নিশ্চিত আজ তার দরবারে প্রণয়ের আগমন হবে। মানুষটা আসবেই আসবে। আজ নিজ স্বার্থ হাসিল করতে আর মনেই বিড়বিড়ালো। তুমি আসবে, তোমার দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হবে আমার চোখের সম্মুখের। তোমার প্রিয় জিনিসটি যে হারানোর পথে, তুমি হাত পাতবে আমার সামনে, আমি প্রতিশোধ পাবো। তবে তা কি শাস্তি দেবে আমায়? পৈশাচিক শাস্তি? ফোঁসবোধক শব্দ করে তপ্ত বায়ু বের হলো তার দেহ থেকে। সাথে বের হলো কিছুটা আশঙ্কা, হতাশা, কামনা। জানি না শাস্তি পাবো কিনা, তবে তোমায় দেখতে হবে আজ এসে। তোমায় ছাড়া তোমার বসন্ত কুমারী অনেকটা ভালো আছে, অনেকটা। আজ আমি সাজবো, মনের মতন সাজবো। তোমার নয়ন দুটোতে ভাসাতে হবে না আমার ভালো থাকার চিত্র। নিজের সাথে বোঝাপড়া শেষে আলমারিটা খুলে বাসন্তী সবচেয়ে মনোরম দেখতে শাড়িটি বের করে গায়ে ধরে বড় আয়নাটিতে নিজের প্রতিবিম্বকে পর্যবেক্ষণ করে সে। বাসন্তী রঙের জামদানি শাড়ি, সোনালি সুতোয় কাজ করা। এই শাড়িটা গায়ে জড়াতেই যেন বাসন্তীর উজ্জ্বল শ্যামাগাটা চাঁদের মতন চকচক করছে। বাসন্তী সেই শাড়ি সুন্দর করে আট পেওরে করে, দুহাত ভর্তি বাসন্তী রঙা কাচের চুড়ি, কানে স্বর্ণের বড় ঝুমকো, গলায় চেকন একটা চেন, পায়ে স্বর্ণের পায়েল। চুলগুলো বেশ কামনীয়তার সাথে আশ্রিয়ে বাঁকা সিতি করে ফেলে রাখে। হৃদয় লোভানো বাঁকা চুলগুলো ছেয়ে রাখে পিঠে। সাজের সাথে খুব একটা সাক্ষাৎ করেনি বাসন্তীর ছোট থেকেই। সে আশ্রিতা মানুষ। একটু সকলের ব্যবহার শেষে পরিত্যক্ত স্নো পাউডার তার কপালে জুটলেই ঢের সই। তবে আজ রমণী সাজতেও বসেছে। মুখশ্রীতে লাগাচ্ছে বিবি ক্রিম, দামি ইমপ্যাক্ট পাউডার ও ব্লাশ। মৃদু গোলাপি অধর রাঙিয়ে নিয়েছে কালচে লাল লিপস্টিকে। সবকিছু শেষে ডাসা ডাসা চোখ জোড়াকে হরিণীর টানা টানা করার প্রচেষ্টায় যত্ন করে কাজল লাগাতে ভুল করে না নমনীয়তা। যত্নের সাথে অত্যন্ত পরিশ্রম নিয়ে নিজেকে সাজানোর পর শুধু কয়েক মুহূর্ত নিজের প্রতিবিম্বকেই দেখেই যায় রমণী। মুখে আজ সেই কোমল স্নিগ্ধতা নেই, আছে সূর্যের তেজ, কাউকে জ্বালানো পোড়ানোর আকাঙ্ক্ষা। ফাহিম গতকাল সারাটা রাত্রি ভেবেছে পূর্ণতাকে নিয়ে। নিজের ভাবনা বদলে ফেলেছে সে। তার মনে হয়েছে সে যেমন সীমার যোগ্য ছিল না, তেমন পূর্ণতারও যোগ্য নয়। মেয়েটা সুন্দরী, যুবতী, অবিবাহিত। সে তার চেয়েও আরো ভালো কাউকে পাওয়ার অধিকার রাখে। তার চেয়ে বড় কথা, গতকাল রাতে চৈতালির স্মৃতিকথা তাকে পুড়িয়েছে। গোটা রাত নির্ঘুম কাটানোয় ভোরের দিকে চোখ লেগে গেছে ফাহিমের। হুট করেই সে আভাস পায় তার মুখশ্রীতে বিন্দু বিন্দু পানির ছিটা পড়ছে। তন্দ্রাচ্ছন্ন চোখ হালকা মেলে দেখতে পায় একজন শাড়ি পরা রমণী তার দিকে ঝুঁকে আছে। শাড়িটি আর কারো নয়, চৈতালির, যা সে কাল সারা রাত জড়িয়েছিল। রমণীর মুখশ্রীর অনেকটাই ঢেকে আছে অর্ধসিক্ত চুলে, আর চুলের পানি তার মুখে পড়ছে হয়তো। তন্দ্রাবেশে ফাহিম ভাবে চৈতালি এসেছে, জড়িয়ে ধরে মেয়েটিকে। মেয়েটিও আপন মায়ায় আবদ্ধ করে নেয় তাকে। সাথে সাথেই চমকে উঠে চোখ খুলে হুড়মুড়িয়ে উঠে বসে।
প্রেয়সীর স্পর্শ চেনে না এমন প্রেমিক হয়তো দুনিয়াতেও নেই। ফাহিমও তার ব্যতিক্রম নয়। ছোঁয়ার সাথেই বুঝতে পেরেই এই দেহ তার অপরিচিত, ভীষণ রকমের অপরিচিত। চোখ ভালোভাবে খুলেই দেখতে পায় এটা পূর্ণতা, চৈতালি নয়। সরি, আমি আসলে বুঝতে পারিনি। পূর্ণতার নত দৃষ্টি, চেহারা লজ্জায় আচ্ছন্ন, মুখে মুচকি হাসি। সে বলল, না বুঝতে পেরেই বোধহয় ভালো করেছো। সরি। কিছু না, ওই যে চা এনেছি, পান করো। তোমার পছন্দের লুচি আলুর দম করেছি, ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে আসো। উঠে চলে যেতে নাই পূর্ণতা। ফাহিম ডাক দেয়, পূর্ণ। হ্যাঁ বলো। এই শাড়ি কোথায় পেলে তুমি? এই শাড়ি তো চৈতালির, তাই তো? সে যেহেতু আগলে রাখিনি তার জিনিসপত্র, অন্য কেউ নিলে ক্ষতি কি? তাছাড়া তোমার বেডে রাখা ছিল, আমি পরে নিয়েছি। আর তুমি এত সকাল সকাল আমার ঘরে ঢুকলে কি করে? আজ তো ফজর নামাজও পড়তে আমি উঠিনি, দরজাও খুলিনি। আমি তো প্রতিদিন ফজরের 1-2 ঘন্টা আগেই তোমার ঘরে আসি। নাহলে তোমার কি মনে হয় কারো অযত্নে ফেলে যাওয়া নেতিয়ে পড়া ফুলগুলো একা একাই প্রাণোচ্ছল হয়ে উঠেছে? হোয়াট? বাট কিভাবে? আন্টির থেকে স্পেয়ার কিনে নিয়েছি বহু আগে। আচ্ছা শুনেন জনাব, চুলোয় তেল বসিয়ে এসেছি। বহু কাজ আমার ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করার সময় আমার নেই, সংসার সামলাতে হয়। বলে সে মৃদু হেসে বেরিয়ে গেল। ফাহিম গোল গোল চোখে রমণীর যাওয়া দেখল। পূর্ণতার ধাঁধাময় কথাবার্তা, তার চালচলন দিন দিন আরো যেন অদ্ভুত হয়ে উঠেছে। নাইম আপেলে এক কামড় বসাতেই অনিমেষ এসে ত্রাসিত মুখে বলে, দোস্ত তুই নিউজ দেখেছিস? কিসব আজগুবি কথাবার্তা লিখছে তোকে আর ভাবি কি নিয়ে? দেখেছি। খাপছাড়া ভাব নিয়ে জবাব দেয় নাইম। তো চল ভাবির কাছে, তোর ইমেজ তো একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছে সাংবাদিকরা। এমন হলে তুই তো আর কি হবে, খুব বেশি হলে আমার রাজনৈতিক ক্যারিয়ার আর মিউজিক ক্যারিয়ার ধুলোয় মিশে যাবে। ইটস ওকে। যখন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলাম তখন এগুলোর জন্য বাঁচতে মন চায়নি। বাঁচতে মন চেয়েছে প্রেয়সীর সাথে বার্ধক্য দেখতে, বসন্তকে আর একবার হলেও শক্ত করে জড়িয়ে ধরতে। এই সম্পত্তি ক্ষমতা আমারই টানেনি, তখন টেনেছে সম্পর্ক, ভালোবাসার মায়া। এগুলো ধ্বংসে হলে হোক, আমি হলেও হলাম। আমার ধ্বংসেই না হয় বসন্ত প্রাচুর্য পাক। গাম্ভীর্যপূর্ণ গলায় কথাগুলো বলে শব্দ করে এক শ্বাস ফেলে নাইম। সেই উষ্ণ নিঃশ্বাসে কিছু একটা ছিল যা অনিমেষকেও চুপ করিয়ে দেয়। গম্ভীর আকুতি, অপ্রকাশিত ভালোবাসা ও বেদনা, আরো কি কি যেন। এতই যখন ভালোবাসিস যাস না কেন ভাবির দুয়ারে? মানাস না কেন তাকে? জানিস, আমি যখন মরবো ভেবে ফেলেছি তখন আরো একটা বিষয় আমাকে পোড়াচ্ছিল। আমি মরলে আমার বসন্ত আর নাহিবাকে আগলে রাখবে কে? নাহিবা তো ছোট্ট, আর বসন্ত হলো অবুঝ চড়ুই পাখির মতন। আমার চারধারে শত্রু, ভদ্র সমাজ, আধার সমাজ, দুই জায়গাতেই ক্ষমতাধর হওয়ায় আমি সবার চোখের কাঁটা। কখন মরি ঠিক নেই। এই মুহূর্তে বেঁচে আছি, পর মুহূর্তেই মরে যেতে পারি। আমার মৃত্যু নিশ্চিত হলে বসন্ত নাহিবাকে থেকে তার ছিনিয়ে সব নিতে ভুল করবে না তারা। বসন্তকে তাই আমি ছাড়াই নিজের নাম কমাতে হবে, শক্ত পাহাড়ের ন্যায় হতে হবে, যাকে টক্কর দেওয়ার সাহসও কারো হবে না। এর সূচনা হয়েই গিয়েছে। বসন্ত নিজের এনজিও খুলছে, কারখানা খুলেছে, শহরে একটা শোরুমও খুলেছে। আমার বিশ্বাস আমার প্রেয়সীর আলাদা নাম তৈরি হতে দেরি নেই। তারপর মরলেও শান্তি, মনে সাহস থাকবে, আমার স্ত্রী সন্তান ভেসে যাবে না বন্যার জলে। কথাগুলো বলার সময় অনুভূতিহীন নাইমেরও কেন যেন গলা কেঁপে ওঠে। প্রিয়জনের মায়া বুঝি এতই ভয়ঙ্কর, কে জানে। নিজের আবেগ লুগাতে গম্ভীর মুখে তাড়াতাড়ি অনিমেষ থেকে দূরে চলে যায় নাইম। আবেগ অনুভূতি প্রকাশ তার কর্ম নয়। অনিমেষ ম্লান হেসে বন্ধুর যাওয়ার পথে তাকিয়ে থাকে, বিড়বিড়ায়, তুই সত্যিই অদ্ভুত নাইম, বড়ই অদ্ভুত। কিসের এত কৃপণতা তোর ভালোবাসা প্রকাশে? একজন নারী যে অধীর অপেক্ষায় থাকে তোর একটু ভালোবাসা বোধ করতে, তা কেন তুই বুঝিস না? সন্ধ্যা পেরিয়ে গভীর রাত নেমেছে। নিঝুম রাত, কি নিথর রাত। না আছে কোনো কোলাহল, না কোনো ভিড়, না কোনো আলো ছায়ার খেলা। এত শান্তির মাঝেও বাসন্তীর মনে নেই শান্তি, আছে রাশি রাশি উত্তেজনা, অবিরাম অস্থিরতা। কারণ নাইম যে আসেনি, তবে একজন এসেছে খানবাড়ি থেকে, সে হলো চৈতালি। বাসন্তী ভেবেছিল চৈতালিকে হয়তো নাইমই পাঠিয়েছে নিজের কথা মানাতে, কিন্তু পরে জানলো চৈতালি কাউকে না বলেই এসে পড়েছে। এমনকি সে বাসন্তী নাইম সম্পর্কিত ছাপানো খবরের বিষয়েও প্রথম জেনেছে বাসন্তীর মুখ থেকেই। বর্তমানে আশাহত বাসন্তী ভাবলো নাইমের জীবনে আগে যা একটু মূল ছিল, কিন্তু এখন কি একটু মূল্য নেই তার?
যুবক কেন তার সামনে আসলো না ক্ষমার আবেদন নিয়ে? সে কেন চূর্ণ বিচূর্ণ করে দিতে পারল না? কেন তাকে জানাতে পারল না যে সে তাকে ছাড়াই ভালো আছে? রাতের আধার বাড়তেই বাসন্তীর সব হিসাব নিকাশের অবসান ঘটালো। নিজেকে বোঝাতে মনে মনেই বলল, আজ সুযোগ আসেনি তো কি হয়েছে, কোনো একদিন তো আসবে, তখন আমি বুঝিয়ে দেব আমি বেশ আছি তাকে ছাড়াই। তখন কাঁধে হাত রাখলো কেউ। চমকে উঠে পিছনে তাকালো বাসন্তী। চৈতালি মুচকি হাসির সহিত দাঁড়িয়ে আছে। কেমন আছো? এই তো আছি, দেখতে তো পাচ্ছে। সাজগোজ, অলংকার, কাজ কারবার সবকিছু নিয়ে খারাপ তো নেই। সত্যি তো? ভালোবাসা ছাড়া ভালো থাকা যায়? বাসন্তী মুখশ্রীতে অমলিন চওড়া এক হাসি এঁকে নিয়ে বলল, প্রেম ভালোবাসার বাহিরেও অনেক কিছু আছে জীবনে। পৃথিবীতে ভালোবাসাময় জীবন হয়তো একটু কাঁটাময়, মাধুর্যপূর্ণ, কিন্তু প্রেমহীন জীবনটা বিরস হলেও মন্দ নয়। দেখতে দেখতে আরো এক সপ্তাহ কেটে গিয়েছে। নাইম একবারও আসেনি বাসন্তীর দুয়ারে, তবে এসেছে চৈতালি। অনিমেষ বহুবার। বাসন্তী প্রায় ভুলেই বসেছিল নাইমের অপেক্ষা। সে তার মতো নিজের কাজে ডুবে থাকে। আজও বাসন্তী নিজের কাজে ব্যস্ত। দোকানের হিসেব নিচ্ছে ম্যানেজারের থেকে, নিজের শোয়ার ঘরে বসেই। এমন সময় সাহেরা বানু ছুটে আসেন। হাঁপাতে হাঁপাতে বলেন, এসেছে, তোমার সাথে কথা বলতে চাই বৌমা। বাসন্তী কপালে বিরক্তির ভাঁজ পড়ে। আজকাল কাজটাকেই সবকিছুর ঊর্ধ্বে রাখে বাসন্তী। আইপ্যাডে চোখ রেখেই সে শুধায়, এভাবে দৌড়ানোর কি আছে মনি? যেই আসুক বসতে বলো, আমি কাজ শেষ করে আসছি নিচে। দুঃখিত মিসেস খান, আমি কারোর জন্য অপেক্ষা করতে অভ্যস্ত। পরিচিত ভার কণ্ঠ শুনে সচকিত হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে দাঁড়ায়। নাইম ফাজ খান দাঁড়িয়ে। অনিমেষ নেত্রে তাকে দেখেই যায় বাসন্তী। এই ছেলে, তুমি কে? নাইমের পুনরায় মুখ খোলায় ঘোর ভাঙে বাসন্তীর। জেদ চেপে যায় মাথায়। এতদিন খোঁজ খবর নেই, এখন এসেই তার উপর তদারকি কিছুতেই মেনে নিতে পারবে না সে। ও আমার শোরুমের ম্যানেজার নাহিদ, তাই না নাহিদ? জি জি ম্যাম। নাইমের বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ চাহনিতেই কেঁপে উঠছে সদ্য 22-এর গণ্ডি পেরোনো ছেলেটি। নাইম খুবই ক্রোধান্বিত আজ। দাঁতে দাঁত চেপে আদেশ করল, মিস্টার নাহিদ, আপনি আজ বাড়িতে যান, আজ আর কোনো কাজ নেই আপনার। যুবক কোনো শব্দ ছাড়াই ঘর ত্যাগ করে। নাইম ইশারায় সাহেরা ভানুকে চলে যেতে বলে। তিনিও নৈশব্দে দরজা চাপিয়ে চলে যান। কাজ হবে অফিসে, ড্রয়িং রুমে, বেডরুমে কিসের কাজ? ফাদার এমন যেন না দেখি। বাসন্তী ক্ষুব্ধ চোখে তাকায় নাইমের কথা শুনে। বলে, আপনি বলার কে? নিশ্চয়ই আপনার সাথে মিডিয়ার লোকদের কাছে ইন্টারভিউ দেওয়ার আবেদন নিয়ে এসেছেন। আপনার কাছে তো তাই সব নিজের জীবনের পর, বাকি সবাই মরুক তাতে কি। এই বাক্য যেন অগ্নিমান হয় নাইমের জন্য। দপ করে নিভে যায় তার রাগ। মোটেও না, আমি আমার মেয়ে আর স্ত্রীকে দেখতে এসেছি, কোনো ইন্টারভিউর জন্য আসিনি। নাইম ফাজ খান যে সবকিছুই করে নিজের স্বার্থের বা নিজের ইমেজ আর সম্মানের জন্য, সে নাকি কোনো কারণ ছাড়া দেখতে এসছে, এটাও বিশ্বাস করতে হবে এখন? বিশ্বাস অবিশ্বাস তোমার বিষয়, আমার অন্তরের কথা একমাত্র আমার আল্লাহ আর আমিই জানি। যাকে এখন নাহিবাকে তৈরি করে দাও, নিজেও একটা ভালো সুতি শাড়ি পরে তার উপর একটা খিমার পরে নাও ভালো দেখে। কেন? আমরা এক জায়গায় যাচ্ছি তাই। না, আমি কোথাও যাব না। নাহিবা আপনার মেয়ে, মন চাইলে তাকে নিয়ে যান। বাসন্তী মুখের উপর না করে দেয় ইচ্ছাকৃত ভাবেই। যুবককে উত্তেজিত করার প্রচেষ্টা আর কি। কিন্তু তাকে অবাক করে নাইম চেহারাতেও রাগের ভাব আসে না, বরং বেশ শান্ত কণ্ঠে বলে, নাহিবা আমার মেয়ে, তুমি বুঝি কিছু নাও? আমার স্ত্রী তুমি। তুমি নিজে তৈরি হবে নাকি আমি তৈরি করবো? কোনটা? অনেকদিন প্র্যাকটিস না থাকলেও আমি পটু বড় এই কাজে, আজও পারবো। বুক মুচড়ে ওঠে বাসন্তীর। গলা শুকিয়েও আসছে বড়। প্রেমিকের রাগের উপর প্রতিবাদ করার শক্তি থাকে, তবে অসভ্যতায়, প্রেমের অসভ্যতা হেমলোকের মতন বিষাক্ত হলেও তা আপন মায়ায় বিমোহিত করতে কখনোই যেন ব্যর্থ নয়। তবু আজ বাসন্তী বিন্দু পরিমাণও দুর্বল হতে চায় না এই যুবকের সম্মুখে। নিজের অনুভূতির প্রতিটি বিন্দু বিন্দুকে গুটিয়ে নিল সে। বাহ, আজ আপনার মনে পড়লো আমি আপনার স্ত্রী? কটা মাস হয়েছে আমি আপনার বাড়ি ত্যাগ করেছি, একবারও তো খোঁজ নিতে আসেনি। যেহেতু ছেড়ে দিয়েছিনি, এখনো তেমনই থাকুন না। ভ্রুক্ষেপহীন নাইম। একটু বিচলিত হলো না সে, বরং আগের মতোই গম্ভীর মুখশ্রী
এবং শীতল ভঙ্গি তার। ছাড় দিয়েছিলাম, ছেড়ে দিইনি। খেয়াল করে দেখো দূরে, তবে আমার সীমানার মাঝে উড়েছে এতকাল। তোমাকে বলেছি না একদিন আমার মৃত্যুতেও তুমি আমার ছায়া তলমুক্ত হবে না? তোমার ভালোর জন্যই তো আসেনি, যাতে নিজের এনজিও শোরুম আর কাজে মনোযোগ দিতে পারো ঠিকঠাক। আর দিয়েছেও তো, 1 মাসে তো বেশ ভালো পর্যায়েই তোমার স্টোর। যাক, এখন তাড়াতাড়ি তৈরি হও, মাদ্রাসার সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আজ নানিমার মৃত্যুবার্ষিকী, বহু কাজ আমার। বাসন্তী নানিমায়ের মৃত্যুবার্ষিকীর বিষয়ে জেনে আর কথা বাড়ায় না, চুপচাপ আলমারি থেকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। পূর্ণতাকে বেলে মাছের ঝুরি রান্না শেখাচ্ছে ফাহিমের খালা সামিরা। যুবতী নিজ উদ্যোগে শিখছে। রান্না শেষে পূর্ণতার হাত ধরে বিনীত ভঙ্গিমায় তিনি বলেন, মা, তুমিই আমার শেষ বিশ্বাস। আমার ছেলেটা, আমি নিঃসন্তান বাবাহারা ফাহিমকে বুকে আগলে পেয়েছি, আমি আর আমার স্বামী। আমার স্বামীর মৃত্যুর পর ফাহিমদের সাথেই থাকতাম, কিন্তু চৈতালিকে বিয়ে করে আনার পর খেয়াল করলাম মেয়েটা প্রায়শই ফাহিমের সাথে তর্ক জুড়ে দেয় আমার থাকা নিয়ে। তাই ছেলের মায়া ছেড়ে স্বামীর ভিটেতেই চলে যায়। তাও যদি সুখ হয় ছেলের। ফাহিম কত আসতে বলেছে, আসেনি আর একবারও। শেষে ফাহিম অনেক আকুতি মিনতি করে তার প্রয়োজন বলে। জানাই চৈতালি আর তার নাকি ডিভোর্স হচ্ছে। সেও সত্য সুস্থ হয়েছে অ্যাক্সিডেন্ট থেকে। আমি ছুটে আসি, জানি তো আমার ছেলেটা কত ভালোবাসে মেয়েটাকে। ফাহিমের বোন মানে আমার ভাগ্নি থেকে জানতে পারি চৈতালির কুকর্ম। এরপর প্রতিদিন আমার ছেলেটাকে ভাঙতে দেখেছি। ভাবলাম বিয়ে দিলে ঠিক হবে, কত যে মেয়ে দেখালাম, সে মানল না। আমার মনে হলো চৈতালিই পারে তাকে সুখ দিতে। ভাবলাম বুবুকে নিয়ে না হয় আমি আমার বাড়িতে রাখবো, তবুও মেয়েটা ফিরুক, আমার ছেলের সংসার করুক এবার। চৈতালিকে কতবার কল করেছি, নির্দয়া আমার পরিচয় দেওয়া মাত্রই কেটে ব্লক করে দিয়েছে। তুমিই এখন একমাত্র আশ্রয় মা। আন্টি, আপনি যে কি বলেন না, আমার এত বড় কলঙ্কিত অতীত সত্য যেন মাত্র আপনি আশ্রয় দিয়েছেন। এই ঋণই তো আমি কোনো কালেই শোধ করতে পারবো না। যেখানে আমার আপন বাবা মাই আমাকে আমার দ্বিগুণ বয়সী লোকের কাছে টাকার বিনিময়ে, তাদেরও কি দোষ? আমার তো বিয়েই হচ্ছিল না। হু হু করে কেঁদে দেয় পূর্ণতা। মধ্যবয়স্ক নারীটি আদরের ছেলে চোখজোড়া মুছে দেন। কাঁদিস না, যা হয়েছে তাতে তোর দোষ ছিল না। কত মেয়ে ছেলে যৌবন সামলাতে না পেরে কিংবা টাকার বিপরীতে সতীত্ব বিলিয়ে দেয়। তোকে তো কিছু জানোয়ারটা, তুই পবিত্র, তোর কেন হবে পীড়া? অপবিত্র তো ওই জানোয়ারগুলো। আল্লাহর কাছে চা, নিজে পরিশ্রম দে, সব ঠিক থাকলে তোরও ভরা সংসার হবে আমার ফাহিমের সাথে। তাই তো চাই, সাক্ষী আমার প্রতিটি ইবাদত। ফাহিম আর আপনারা আমার শেষ আশ্রয়, নইলে মৃত্যু ছাড়া উপায় নেই। আমি না বললেও আমি আমার সর্বোচ্চ দিব, কিন্তু আমার সত্য জেনে গেলে উনি যদি ঘৃণা করে আমায়, ওনার ঘৃণা আমি নিতে পারবো না। আমরা সুশিক্ষিত পরিবার পূর্ণ, আমার ছেলেও আমার শিক্ষায় শিক্ষিত। এতটা ছোট মন ওর হবে না যে তুই যেই ভুলে সামান্যতম দোষীই নয় তার জন্য তোমাকে শাস্তি দিবে। শুধু একবার ওর মনে একটু জায়গা করো, তোমাকে রানীর মতন রাখবে, যেমনটা রাখতো চৈতালিকে। আফসোস মেয়েটা বুঝলো না। ফাহিমের খালা সামিরা রহমানের মুখে তৃপ্তির হাসি। তিনি জানেন এই মেয়ে সুখী করবে ফাহিমকে, কারণ যে নিজে এতটা যন্ত্রণা পেরিয়েছে, এতটা অপ্রাপ্তির মধ্য দিয়ে গিয়েছে, সে আর যাই হোক আগত সুযোগ আগলে রাখতে ভুল করবে না। সামিয়া রহমানের পূর্ণতাকে দেখার পর থেকেই কেমন চেনা চেনা লাগছিল। পরিচিত এক মেয়ের সাথে যেন সাদৃশ্য পাচ্ছিল। পরে মনের ভুল ভেবে নেয়, কিন্তু 3 দিনের মাথায় রাতে পানি পান করতে উঠলেই পূর্ণতার তাহাজ্জুদের নামাজ করার আকুতি শুনে জানতে পারেন তার ভ্রান্তি সঠিক। তিনি শুনতে পান পূর্ণতা মোনাজাতে আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ আমার উপর সদয় হও। কি এমন গুনাহ করেছি আমি আল্লাহ, যার জন্য আমার সাথেই এমন হলো? ওই পশুটা আমাকে সারাটা রাত খুবলে খেয়েছে, অথচ মানুষের চোখে দোষী আমি। জীবনে কোনোদিন পর্দা ছাড়া বের হইনি, গায়রে মারহামের সাথে কথা অবধি বলিনি, তবুও আমি চরিত্রহীন। আমার পরিবারের কাছেও কেন কেন পৃথিবী ঘৃণ্য চোখ থেকে বাঁচতে 4 দেওয়ালের মাঝে বন্দী হয়েছে আজ থেকে 2 বছর আগে। কিন্তু তাতে কি আর আপন মানুষের কটাক্ষ থেকে বাঁচা যায়? পরের দেওয়া কষ্ট লাঞ্ছনা মানা যায়, তবে আপন মানুষের? আমারও তো স্বামী সংসারের আকাঙ্ক্ষা আল্লাহ, তবে কেন আমাকে এত অযোগ্য করা হলো এসবের? কেন আজ আমি আমার পরিবারের কাছে খদ্দরের কাছে
বিক্রি করার এক পণ্য হয়ে গেছি। তিনি নিশ্চিত হন এই মেয়ে আসলে এদের এলাকার হামিদ ব্যাপারীর মেয়ে, যাকে প্রায় 2 থেকে 3 বছর আগে এলাকারই এক কুখ্যাত গুন্ডা মাদ্রাসা থেকে আসার পথে অপহরণ করে ধর্ষণ করে তার বাসার সামনে ফেলে রেখে যায়। এই ঘটনার পর মেয়েটিকে আর কোনোদিন বাড়ি থেকে বের হতে দেখতে পাওয়া যায়নি। বহুদিন না দেখাতেই চিনতে একটু সন্দেহ হচ্ছিল সামিরা রহমানের। পরে সামনে এসেই পূর্ণতাকে তিনি জিজ্ঞাসাবাদ করেন, জানতে পারেন কেন পূর্ণতা বাড়ি থেকে পালিয়েছে আর কতটা প্রয়োজন তার এই আশ্রয়। সব শুনে আর ঘাটেন না বিষয়টা তিনি। হুট করেই তার দৃষ্টি আকর্ষণ করে ফাহিম ও পূর্ণতার বন্ধুসুলভ সম্পর্ক। আশার প্রদীপ জ্বলে ওঠে তার হৃদয়ে, যদি এবার একটা গতি হয় একমাত্র পুত্রের। তারপর থেকেই তার প্রতিটি কর্ম দোয়ার অন্তরালে শুধু পূর্ণতা ও ফাহিমের মিলনের আকাঙ্ক্ষা। এদিকে পূর্ণতার আগে থেকেই কিছুটা সম্মানজনক অনুভূতি জন্মেছিল ফাহিমের প্রতি। চৈতালির ব্যাপার শুনে সহানুভূতি ও নিজের চাওয়া পূরণের তীব্র ইচ্ছে জন্ম নেয়। এজন্য উভয় পক্ষের কাছে স্বর্ণ সুযোগ, যা কেউই হাতছাড়া করতে ইচ্ছুক নয়। বাসন্তী বারান্দায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে শীতল বায়ু অনুভব করছে। আপন ধ্যানে মগ্ন রমণী। নাইম তার বেডরুমে মেয়ের সাথে খেলছে। বাসন্তী ভেবেছিল তাদের মাদ্রাসা থেকে মোস্তফা বাড়িতে পৌঁছে দিয়েই নাইম নিজ বাড়ি ফিরবে, কিন্তু তেমন কিছুই হয়নি। বরং সে নিজেও ঢুকেছে এই বাড়িতে। সেই যে ঢুকেছে আর বের হয়নি। কেমন আছো? যেমন রেখেছিলেন তার চেয়ে অনেক ভালো, তবে ভালোতে আদৌ ভালো আছি কিনা তা জানা নেই। অভিমান প্রচুর আমার উপর। অভিমান তো ভালোবাসার মানুষের উপরেই থাকে। তবে ভালোবাসা বুঝি ফুরিয়ে গেছে তিক্ততায়, বিষে ভুলে গেছো? ভালোবাসা কখনোই ফুরিয়ে যায় না, তবে ভালোবাসা যখন অতিরিক্ত তিক্ততায় প্রলেপ যুক্ত হয়ে পড়ে তখন তার বয়ে বেড়ানো যায় না। তাছাড়া যে আমাকে ভালোই বাসেনি কখনো, যাকে সর্বক্ষণে আমি ভুল ভেবেছি, ভুল চিনেছি, তাকে আবার কি করে ভুলবো? যদি আজ বলি ভালোবাসি। গায়ক সাহেব, অভিনয়টা আবারও বড্ড অকৃত্রিম, তবু আজ মন গলেনি। দীর্ঘশ্বাস ফেলল নাইম। গম্ভীর গলা কেঁপে কেঁপে উঠলে যেন। ক্ষমা চাইব না, আমার চোখে আমি তা পাওয়ার যোগ্যতা রাখি না। শুধু এটুকু বলবো, অসুস্থতা আর বিরহ আমাকে তোমায় ভালোবাসতে শিখিয়েছে বসন্ত। বেরিয়ে গেল সে। বাসন্তীর ধ্যান ভগ্ন হলো। তার কাছে মনে হলো পুরো ঘটনাটি একটা স্বপ্ন মাত্র। তবুও মন আনচান করছে তার। দ্রুত বাহিরে যেয়ে সারা ঘর দেখল। নাহিবা ঘুমিয়ে আছে, তবে নাইবের অস্তিত্ব যেন বিলীন হয়ে গিয়েছে। নিচে নামে সে। সায়রা বানুকে জিজ্ঞেস করতেই তিনি জানান নাইম বেরিয়ে গিয়েছে কয়েক মিনিট আগেই। হন হন করে নিজের ঘরে চলে আসে সে। অশ্রুসিক্ত হয়ে পড়ে বাসন্তীর চোখ জোড়া। পরক্ষণেই ঋণী ঋণে গলায় বলল, যা হয়েছে ভালোই হয়েছে, না হলে কি আর মনটাকে এত খুলে রাখতে পারতাম তার সামনে? না হলে রাগে, না হলে আবেগে অনুভূতিগুলো চাপা পড়তই। বেশ কয়েকদিন কেটে গিয়েছে নাইমের নানিমায়ের মৃত্যুবার্ষিকীর। এর মাঝে একবারও নাইম আর এই বাড়ির দুয়ারে আসেনি। বাসন্তীর দিন কেটেছে কাজে ডুবে, আর রাত্রির সমাপ্তি ঘটেছে নাইম নামক অনুভূতিতে নিমজ্জিত হয়ে। বাসন্তী বর্তমানে উষ্ণ চা একটু একটু গলধকরণ করতে করতে ভাবছে, তার তো খুশি হওয়াই উচিত, ফিরে যাওয়া উচিত নাইমের কাছে। বাসন্তীর তো জীবনে এই একটাই অপূর্ণ স্বপ্ন, কামনাই ছিল। তবে এখন যখন স্বপ্ন পূরণ হয়েছে, সে আগলে নিচ্ছে না কেন? উত্তর পেল না। শুধু জানে তার মনের গহীনে কোনো একটা কিছু আছে যার দ্বারাই বাধাপ্রাপ্ত সে। কি তা জানে না। ভাবনার মাঝেই দুজন গৃহ পরিচারিকা হাসাহাসি ও কথোপকথন শুনতে পায় সে। জানিস, ছোট মালিকের ইন্টারভিউ দেখাচ্ছে আরস চ্যানেলে। কি যে সুন্দর লাগছে না ওনাকে, মন চাচ্ছে ঠাস করে একটা চুমু দিয়ে দিই। তা যা বলেছিস, তার উপর ওনার গান। আরে ছোট মালিকের তো বিশেষত্ব এটা যে উনি কোনো প্রকার বাদ্যযন্ত্র ছাড়াই গান গায়। ওনার গানের গলা তো পুরোই মধু। রাগে গা পিলপিলাচ্ছে বাসন্তীর। ভেঙচি কেটে বলল, আমার জামাই দিকে জরিনা থেকে ক্যাটরিনা সবাই নজর কেন দেয় বুঝি না। তারপর কিছু একটা ভেবেই বেডরুমে ঢোকে সে। ছোট্ট একটা 12 ইঞ্চির এলসিডি লাগানো রুমটায়। সেটা সেরেই ইন্টারভিউ বের করে বসে সে। চ্যানেলটি আনতেই দেখতে পায়
ইন্টারভিউয়ার নাইমকে বলছে, বাসন্তী ম্যামও আপনার সম্পর্ক নিয়ে অনেক ধোঁয়াশা। এই বিষয়টা নিয়ে আপনারা কেউ মুখ খুলছে না কেন? ধোঁয়াশাময় বিষয়গুলোই বেশ আকর্ষণীয়, তবে আমাদের সম্পর্কটাও না হয় তেমনই থাক। আপনাদেরও তো লাভ এতে, টিআরপি তো এই সুযোগে ভালোই লুটছেন। জবাব দিয়েই ভুবন ভুলানো মুচকি হাসি দিল নাইম। নীল চোখজোড়া যেন ঝলকানি দিয়ে উঠল সাথে। অষ্টাদশী যুবতী ইন্টারভিউয়ার অপমান বোধ করলই না, বরং নজর ঝুঁকিয়ে লজ্জারাঙা হাসি দিল। স্যার, এভাবে হাসবেন না। আপনার হাসি যে কত হৃদয়ঘাতক তা যদি জানতেন। আর শ্যামকরণের নীলমণি তো আহা। যাকে একটা গান শোনাবেন না এতদিন পর ফিরে এসে? একটা নতুন গানই গাই, প্রিয়কর উদ্দেশ্যে লেখা। অবশ্যই। নাইম গাইতে শুরু করলো। তুই ছিলিস, তুই আছিস, তুই আমার আকাশে রংধনু হয়ে ভাসিস, তুই ছিলিস, তুই আছিস। বাসন্তীর সারা শরীর শিহরিত হলো। এই প্রথমবার নাইমের গান শুনে এমন বোধ করছে, কারণ একটাই, এই প্রথমবার নাইম প্রকৃতপক্ষে অনুভূতি নিমজ্জিত কিছু তার জন্য গেয়েছে, আর তা বোধ করার ক্ষমতা রমণীতা রাখে। তবুও যে তৃষার্ত এই পথিক নাইমের আকুতি তার হৃদয়ের মরুভূমি ভেজালো না, এমন কোনো অনুভূতির বাদ দিয়েছে কে জানে। ফাহিম দরজা খুলতেই দেখে কুর্তি পায়জামা পরিহিতা এক রমণী সামিরা রহমানের ঘরে গলা ছেড়ে গান গাচ্ছে। অর্ধভেজা চুলে ঢেকে আছে হাঁটুর নিচ অব্দি। উল্টো দিকে ফিরে হাঁটায় ঠিক দেখতে পাচ্ছে না যুবক, যদিও সে জানে এই নারীর পূর্ণতা। নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে। গাইতে গাইতে দরজার দিকে ঘুরতেই হতবাক হয়ে গেল পূর্ণতা। নিজের হাত দিয়ে গা জড়িয়ে নিল। ফাহিমও তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরল। তুমি দরজা বন্ধ করনি কেন? আর কাপড় চোপড় ঠিকঠাক রাখতে পারো না? এটা তো তোমার, পরপুরুষ থাকে। সখা আপন ছাড়িয়াছে মোরে, পরে করে লালন। এখন আর কেই আপন আর কেই পর। ওড়না গায়ে মাথায় জড়াতে জড়াতে উত্তর দিল। আজও পূর্ণতার কথার মানে ধরতে পারল না ফাহিম। মানে? কিছু না, এখন এদিকে ঘুরতে পারেন। আর আমি লক করিনি তো, কি হয়েছে? আপনিও তো নক করেননি। হয়েছে, তোমার সাথে এখন তর্ক জোড়ার আমার ইচ্ছে নেই। এক কাজ করো, খালাকে নিয়ে মার্কেটে যাও। আমার বসের ছেলের বিয়ে, সেখানে যাওয়া লাগবে। তো কাপড় চোপড় কেনা লাগবে না, তোমার তো বিয়েতে পড়ার মতো তেমন কিছু নেই। আপনি কেন দিবেন? কে আপনি আমার? চকচকিয়ে গেল ফাহিম, নিরুত্তর রইল। পূর্ণ দৃষ্টিতে একবার তাকিয়ে হাড় তাড় করে বেরিয়ে গেল। পূর্ণতা হাসল, তারপর তৈরি হয়ে মার্কেটে চলে সামিরা রহমানকে নিয়ে। সেখানে পরিচিত মুখে চোখ পড়তেই তাড়াতাড়ি সামিরা রহমানকে নিয়ে বাড়ি ফিরে সে। চৈতালি দোলনায় বসে চন্দ্রবিলাস করছে। খানবাড়ির ছাদটায় বিশেষ এক ব্যবস্থা আছে। ছাদের উপর ছোট্ট 2 কামরার ঘর, উপরে মুন রফ করা। চন্দ্রবিলাসের জন্য একটা স্থান চৈতালির খুব ভালো লাগে এখানে। তবে আফসোস, ভালো লাগা ভাগাভাগি করার মতো মানুষ নেই। সে নিজ উদ্যোগেই হারিয়েছে। আন মনেই বিড়বিড়ায় সে, অনুভূতি তুমি কেন এত একা? বিবেক তুমি কেন দাওনি আগে সারা? মিস চৈতি, এত রাত করে এখানে কি করছেন? মেয়েদের জিন ভূতের ভয় থাকে, আপনার নেই বা কি? হাসিমাখা কণ্ঠ মুখশ্রীতে শুধালো অনিমেষ। এগিয়ে দিল বাম হাতের 1 কাপ কফি। চৈতালি ম্লান হেসে হাতে নিল তা। এক চুমুক মুখে নিল। বাহ, বেশ ভালো বানান তো আপনি। হয়তো আগে রাত জেগে পড়ার জন্য বানাতে বানাতে ভালো হয়ে গেছে মনে হয়। নিঝুম রাত্রি, নিশ্চুপ 2 মানব। অনিমেষ একবার পলকহীনভাবে চৈতালিকে পর্যবেক্ষণ করল। ধূসর রঙের 3 পিস পরনে, জীর্ণ ফ্যাকাশে চেহারা, মলিন হাসি, কষ্টে টুইটুম্বুর দাগ পড়া নয়ন যুগল। তবুও কেন যে স্নিগ্ধ লাগে, হয়তো পবিত্রতার ছাপ তা। খুকু করে শুকনো কেশে নীরবতায় বাধাদান করে অনিমেষ। চৈতালির চোখ তুলে তাকায় তার দিকে, জিজ্ঞাসু দৃষ্টি রমণীর। শুকনো ঢোক গিলে যুবক। মাইন্ড করবেন না, একটা প্রশ্ন করব? আপনার ফিরে যেতে মন চায় না ফাহিমের নিকট?
অনেক তো হলো, আমার মনে হয় আপনার এখন যাওয়া উচিত। আপনি তো জানেনই ফাহিম মিথ্যে বলেছে, সে কোনো বিয়ে করেনি। তাছাড়া এতকাল নিজের স্থান অযত্নে ফেলে রাখা উচিত নয়। সুযোগ সন্ধানী মানুষের অভাব নেই দুনিয়াতে, কারণ যা আমাদের নিকট অ্যাভারেজ বা কম মূল্যবান তা হয়তো কারো চোখে দামি, তাই যখন তখন শূন্য স্থান দখল হতে পারে। আমি তো তাই চাই, অধীনে নিক ওকে। আমি ওর যোগ্য আর নই, বিশ্বাস করেন। ক্ষমা চাওয়া তো দূরে থাক, ওর সামনে দাঁড়ানোর অবধি আমার সাহস নেই। তার উপর আপনারা সিঙ্গাপুরে যাওয়ার পর অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। ডাক্তার দেখিয়ে জানতে পেরেছি আমার মা হওয়ার চান্স খুবই কম। অনেক তো পুড়িয়েছ ছেলেটাকে। নিজের অপূর্ণতার ভোগান্তি ওর হক চাই না। ও ভালো থাক অন্য কারোর সাথে, যে পরিপূর্ণ করবে ওকে। চৈতালির কথায় ফ্যালফ্যাল চাহনিতে তাকায় অনিমেষ। সেদিকে ধ্যান নেই চৈতালির। সে কেমন যেন বিব্রত হয়ে পড়েছে, সব ছেড়ে ছুড়েই নিচে চলে যায় সে। অনিমেষ সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। শুক্রবার দুপুর গড়িয়েছে মাত্র, তবুও উষ্ণ পরিবেশ। ফাহিম নতুন প্রজেক্ট সম্পূর্ণ করায় ব্যস্ত। পূর্ণতা ফাহিমের মায়ের পা মালিশ করে দিচ্ছে, সাথে সামিরা রহমানের সাথে পুরো দমে আড্ডা তো আছেই। এমন সময় ক্রিং ক্রিং শব্দে ধ্যানভঙ্গ হয় সবারই। পূর্ণতা সামিরা রহমানকে উদ্দেশ্য করে বলল, আন্টি আপনি বসেন, আমি দেখছি কে এসেছে। লক ঘুরিয়ে দরজা খুলে চোখ তুলে কে এসেছে দেখার আগেই জোরালো এক থাপ্পড় পড়ে পূর্ণতার গালে। রমণীর স্নিগ্ধ শুভ্র কপাল গোলাপের ন্যায় টকটকে লাল হয়ে ওঠে, হাতের ছাপ বসে গেছে। স্তম্ভিত হয়ে তাকাতেই দেখতে পায় তার বাবা হামিদ ব্যাপারী, ভাই প্রবীণ ও কিছু মানুষজন দাঁড়িয়ে। সে অস্পষ্টভাবে বাবা শব্দটি উচ্চারণ করতেই ধমক দিয়ে ওঠেন হামিদ ব্যাপারী। চুপ, তোর এই পাপে মুখ নিয়ে আমার নাম উচ্চারণ করবি না। লজ্জা করে না? একবার তো আকাম করায় মান ইজ্জত করলি, আবার মানলি ভাইকে। আরে আব্বা, ও আপনার কথা ভাববে কেন? না জুটাইছে না। প্রবীণ রাগান্বিত সুরে ফুপিয়ে কেঁদে ওঠে পূর্ণতা। হামিদ ব্যাপারীর মেয়ের অশ্রুতে কোনো ভাবনা নেই। তিনি বকা দিতে দিতে সেই সময়টুকু পাচ্ছেন না। চেঁচামেচি শুনে বসার ঘরে আসে ফাহিম ও সামিরা রহমান। সামিরা রহমান প্রথম দেখতে পান হামিদ ব্যাপারীকে চিনে ফেললেন, তাই তিনি কথা না বাড়িয়ে পূর্ণতাকে আগলে নেন। ফাহিম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আপনারা কারা? ভদ্রতা বজায় রাখুন। আর পূর্ণতা, তুমি কাঁদছো কেন? আমরা কারা? তুমি যেই মেয়েকে নিয়ে ভাগছো আমরা সেই মেয়ের পরিবার। বিয়ে তো করবা না আমার মেয়েরে, শুধু ফাতরামি করতে আনছো। বুঝি না আমি। হোয়াট? কার কথা বলছেন আপনি? ওয়েট, পূর্ণতার কথা? আপনি ভুল বুঝছেন। আমি অফিস থেকে ফেরার পথে দেখি কিছু নেশা করছিল, ওর ক্ষতি করার চেষ্টা করছিল। আমি ওকে বাঁচাই, তারপর জানতে পারি ও কানাডায় স্টুডেন্ট ভিসা পেয়েছে। তার রেখে নাকি আপনারা একে বড়ুর কাছে বিয়ে দিয়ে দিচ্ছেন, তাই ওকে আমি আশ্রয় দিয়েছি। এই তো দিন কয়েক সামনেই ওর ফ্লাইট। পূর্ণতা, তুই ওকে এসব বলেছিস? ভীত মুখশ্রী নত দৃষ্টিতে কোন রকম মাথা ঝাঁকায় পূর্ণতা। শুনে হামিদ ব্যাপারী হুঙ্কার দিয়ে ওঠেন, আরে আপনি রাখছেন কেন? আপনার তো আলহামদুলিল্লাহ বলা উচিত। আপনার মেয়ে সেফ আছে, আবার এত ভালো পর্যায়েও যেতে পারছে, কোনো ক্ষতি তো হয়নি। আর কি ক্ষতি হবে? যা ক্ষতি হওয়ার তো 3 বছর আগেই হয়েছিল। ব্যাধিত কণ্ঠ বয়স্ক পুরুষটির। সামিরা রহমান আবেদন করেন, ঘরে বসে কথা বলি ভাই সাহেব, মানুষজন দেখছে, খারাপ দেখায় বিষয়টা। সামিরা রহমানের দিকে না তাকিয়েই সায় জানান হামিদ ব্যাপারী। ছেলেও সাথে আসা লোকগুলোকে নিয়ে সোফায় বসেন। চোখ উঠিয়ে খেয়াল করেন সামিরা রহমানকে। ভাবি, আপনি মোতালেব ভাইয়ার বউ না? আপনি তো আমার মেয়েকে চিনেন, তবে জানলেন না কেন? সবই তো জানা আপনার। একটু অপ্রস্তুত হয়ে পড়েন সামিরা রহমান। ফাহিমের কৌতূহল ক্ষণে ক্ষণে বাড়ছে। উত্তেজনা ধরে না রাখতে পেরে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? আমাকে কেউ বোঝাবে? আসলে বাবা, এই শয়তান মেয়ে তোমাকে মিথ্যা বলেছে। ওর 3 বছর ধরে পড়ালেখা বন্ধ করেছি, স্কলারশিপ পাবো কোথা থেকে? 3 বছর আগে একজন ওকে ধর্ষণ, এরপর আর পড়তে দেয়নি। তাও যদি মানুষ ভুলে এই কলঙ্কিনী কলঙ্ককে ভেবে, বিয়েও হচ্ছিল না ওর। আমি এত কষ্ট করে পাত্র জোগাড় করলাম, এই মেয়ে আমার কথা না মেনে ভেগে গেল।
বিয়ে ঠিক করনি তুমি আমার আব্বা। এক 60 বছরের বৃদ্ধের বিছানার সাথী হওয়ার জন্য আমাকে বিক্রি করছো তুমি। তোমার ছেলের চাকরির জন্য টাকা জোগাড় করতে হবে না? বেয়াদব মেয়ে। প্রবীণ চেঁচিয়ে ওঠে, শরীরের সর্বশক্তি দিয়ে মারতে নেয় পূর্ণতাকে। ফাহিম বাধা দিয়ে ঢাল হয়ে দাঁড়ায় পূর্ণতার সম্মুখে। ছি, কি নোংরা মানুষ আপনারা! সবশেষে নিজের ঘরের সম্মান বিকাতে বসেছেন। খারাপটা কি? ছোটবেলা থেকে এই হারামজাদিকে খাইয়ে পড়িয়ে বড় করেছি। ওর দ্বারা একটু টাকা উঠালে সমস্যা কোথায়? আর ছেলে, তুমি কে আমার বিষয়ে বলার? আমি ওর গার্ডিয়ান। দাম্ভিকতার সুর স্পষ্ট। পূর্ণতা, তোমার বয়স কত সার্টিফিকেট অনুসারে? 20 পেরিয়েছি এবার। শুনেছেন, ও এখন অ্যাডাল্ট। আপনাদের দরকার নেই। তা আপনারা এখন নিজেরা আমার ঘর থেকে বের হবেন, না আমি পুলিশ ডাকবো? হামিদ ব্যাপারী একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ফাহিমকে দেখে, সবাইকে নিয়ে বেরিয়ে যান। আমাকে এভাবে ধোকা দিয়ে তুমি ঠিক করনি পূর্ণতা। রাগান্বিত কণ্ঠে বাক্যটি উচ্চারণ করেই হনহন করে নিজের ঘরে চলে যায় সে। হামিদ কাঠের জীর্ণ চেয়ারে বসে ভয় কাঁপছে। সামনের মানুষটি যে ক্ষুব্ধ হয়ে পায়ে পা তুলে বসে, নাইম নিশ্চুপ হয়ে পর্যবেক্ষণ করছে এই যুবককে। আজ তার মেজাজ বেশ চোটে। শুধুই রেগে নয়, সে ঈর্ষান্বিতও। সদ্য যুবক এই চাপদারিওয়ালা ছেলের কাছে কেন যেন ছোট ছোট লাগছে নিজের নাইমের। বয়স তো আর কম নয়, 30-এর গণ্ডি পেরিয়েছে অনেক সময় এখন। নিশ্চয়ই বাসন্তীর কাছে তার বয়সসীমা ছেলের মূল্যই বেশি হবে। সকালে যখন বাসন্তীর পিছনে আটার মতো লেগে থাকতে আদেশ দেওয়ায় গুপ্তচর ভিডিও পাঠালো, ছেলেটির সাথে বাসন্তীর রেস্টুরেন্টে বসে হাসাহাসির সেই মুহূর্তেই ঢাকার বাড়িধারা থেকে তুলে খানবাড়িতে আনার নির্দেশ জারি করে সে। আবার দোকানের সিসিটিভি ফুটেজ দেখেও অমর্ষিত হতে বাকি নেই তার। কত বড় সাহস এই ছেলের! তার বসন্তকে দেখে মুচকি হাসে, পর্যবেক্ষণ করে। আর থাকতে না পেরে নীরবতা ভাঙিয়েই নাহিদই প্রশ্ন করে, স্যার আমি কি কোনো ভুল করেছি? আমাকে কেন তুলে আনা হয়েছে? আসলে কি কেমন লাগে তোমার? এমন বেমানান প্রশ্নে ঘাম ঝরে যায় যুবকের। নাইম চোখ রাগিয়ে তাকিয়ে তার দিকে। কেউ উত্তর দিচ্ছ না কেন রাস্কেল? খারাপ লাগে না স্যার, ভালোই তো ম্যাডাম, বুদ্ধিমতী, বুঝদার, দয়াশীল। কোনো রকম হেসে আমতা আমতা করে জবাব দেওয়ার চেষ্টা করে নাহিদ। নাইম তৃপ্তি পায় না যেন, চেয়ার থেকে উঠে নিজ চেয়ারটাই লাথি মেরে ফেলে দেয় সে। নাহিদ বুঝলো প্রকৃত অর্থে আঘাতটা তার উদ্দেশ্যে ছিল। শোনো ছেলে, যা আমার তা অন্য কারোর সামনে আসা পছন্দ নয়। তাকে কেউ স্পর্শ করুক তো দূরে থাক, মুগ্ধ চোখে দেখলেও সেই চোখটা নষ্ট করতে আমার হাত কাঁপে না, বুঝলে তো? আর আমার সব থেকে প্রিয় এবং দামি রত্ন হলো বসন্ত। তার সাথে রেস্টুরেন্টে বসে কেউ হাসাহাসি করবে, চা তন্দুরি খাবে, এ আমার সহ্যের বাইরে। ওই মানুষটাকেই না আমি আগুনে ফেলে তন্দুরি বানাবো। তুমি বলো, ভালোবাসার মানুষের সাথে কাউকে সহ্য করা যায়? নাহিদের চেয়ারের দিকে ঝুঁকে অন্যদিকে তাকিয়ে ছটফট ভঙ্গিমায় কথাটা বলে জিজ্ঞাসু দৃষ্টিতে নাহিদের চোখে চোখ রাখে। তার ঠোঁটের কোণে অতি পরিচিত ক্রূর বাঁকা হাসি। নাহিদ ভালোই বুঝল নাইমের ইঙ্গিতময় কথাবার্তা। তার বেহাল দশা মূত্রত্যাগ করেনি সে সকাল থেকে। ভয়ে না, ইজ্জত ভ্রষ্ট হয়ে যায়। ভয়ে ভয়ে মাথা ঝাঁকায় সে। নাইম যুবকের মাথার চুলগুলো বা হাতে এলোমেলো করতে করতে শুধায়, যাকে সেসব শুনলাম তোমার নাকি ম্যানেজারের পোস্টে চাকরিটা করতে ভালো লাগছে না? তাহলে আগামীকাল থেকে আর চাকরি দিয়ে যাচ্ছ না, বাসায় থাকছো, তাই তো? সঙ্গে সঙ্গে মুখ খুলল নাহিদ। হ্যাঁ, আমি আর কোনো চাকরি বাকরি করবো না। বাড়ি যেয়েই মধুমেহকে কল করে রিজাইন করব। নাহিমের চোখে মুখে তৃপ্তি। পাশের কালো পোশাকধারী তরুণ দুজনকে ইশারা করতেই নাহিদের হাত ধরে তার কক্ষের বাইরে চলে যায়। পাশে দাঁড়িয়ে আপন ধ্যানে মুড়ি চাবাতে থাকা অনিমেষকে উদ্দেশ্য করে বলে, দেখলি কেমন শাস্তি করলাম ওকে? আর কোনো ছেলে যাতে বাসন্তীর আশপাশে না আসে, স্পেশালি অল্প বয়স্ক ছেলে তো নাই। আরে বেটা, এত হিংসা করিস কেন? তাও আবার এদের সাথে। এগুলো তো তোর নখের যোগ্য না, তাই তো? কাউকে ছোট ভাবে দেখা ঠিক না। বিড়াল কখন বাঘ হয়ে যায় বলা তো যায় না। আরে বেটা, বলতে তো দিবি। আমি কি কমন ডায়লগ দিব না? তাছাড়া তোর মতন নখ অনেকের আছে, এগুলো তোর পাদেরও যোগ্যতা নেই। ও রনি, যাক। আরে সত্যি তো বলছি, তোর পাদে নেই গন্ধ, তা আর সারা দুনিয়ার কারো পাদে নেই। তোর সামনে দিয়েছিলাম তো, আর তুই শুকেছিলি। অনিমেষ মুড়ি চাবাতে চাবাতে বিড়বিড়ায়,
শালারে একদিনও রোস্ট করতে পারলাম না। ওই আমাকে রোস্ট করতে দে। মাথায় কারো স্পর্শ অনুভব হওয়ায় ঘুম থেকে হুড়মুড়িয়ে জেগে ওঠে ফাহিম। তন্দ্রাভাব কাটাতেই দেখতে পায় পূর্ণতা কিছুটা বিব্রতভাবে আছে তার মাঝে। পূর্ণ, তুমি এখানে এভাবে? জি, আমি এখানে এভাবে। আমার ছোঁয়ায় বুঝি গা ঘিন ঘিন হচ্ছে আজ আপনার? কারণ বুঝি আমি দোষিতা কারো ব্যবহার্য বলেই? কিন্তু এখানে আমার কি দোষ ছিল? আমি তো ইচ্ছে করে করিনি এসব। আপনিও তাড়িয়ে দিবেন আমায়? ফুপিয়ে ফুপিয়ে নাকে কানে লালচে আভা ছড়িয়ে কেঁদে ওঠে রমণী। সামলাতেই একটু এগিয়ে যায়, গাল মুছে দেয় ফাহিম। উদ্বিগ্ন চিত্তে শুধায়, তুমি ভুল ভাবছো পূর্ণ, আমি তোমাকে এটা বোঝাইনি। না, তোমাকে আমি তাড়াবো, তোমার দোষ নয় তা। এতটা কাছে তো কখনো আসিনি, তাই এটা ঠিক নয়। আপনি আমাকে তাড়িয়ে দিবেন না ভালো, তবে কেন আপন করে নিচ্ছেন আমায়? বুঝেন না ভালোবাসি? এত অবুঝ কোনো পুরুষ হয় না যে নারীর ভালোবাসার আবেদন বুঝবে না। থমকে যায় ফাহিম। সত্যিই সে প্রতিবার বুঝেছিল পূর্ণতার আবেদন ইশারা, তবে প্রতিক্রিয়া স্বরূপ ছিল শুধুই না বোঝার ভান। কারণ কোথাও একটা বাধা, কিসের বাধা কে জানে। হয়তো অতীতের প্রথম প্রেমের সম্পর্কের টানে, জাগতিক দৈহিক মানসিক চাহিদা ও নিসঙ্গতার কাছে হার মানা ক্লান্ত মস্তিষ্ক বারবার বলেছিল এ ইশারায় সাড়া দিতে। যুক্তি দেখিয়েছিল একা সারাটা যৌবন কাটানো খুব করুণ, তার চেয়ে মুশকিল নিঃসন্তান জীবন, আর সবচেয়ে কঠিন বার্ধক্যে একা কাটানো। তবুও হৃদয়ের কোনো এক কোণ থেকে গহীন থেকে বাধা এসে সাড়া দেয়নি, আজও পারল না। পূর্ণ, নিজের ঘরে যাও, তোমার হোশ নেই উত্তেজনায়, পরে কথা হবে। আমার জ্ঞান একদম ঠিক আছে। এত লুকোচুরি কেন ফাহিম? চৈতালি আপু তো চলে গেছেন, একবারও ফিরে তাকাননি। আমাকে কেন কাছে টেনে নিচ্ছেন না আপনি? যত যাই হোক, চৈতালি এখনো আমার স্ত্রী, আমি বিবাহিত, তা এতটাও ভুলো না। ওর থেকে দূরে থাকলেও তালাক দেওয়ার ক্ষমতা আমার নেই। কবুল করলাম ফাহিম। তুমি বুঝছো না কেন পূর্ণ? আমাকে বিয়ে করা মানে ধ্বংস বইকে কিছুই না, কারণ আমি চিনি আমাকে। চৈতালি যতই ভুল করো, চক্ষুর সম্মুখে ওর আকুতি দেখলে সারা দুনিয়া ছেড়ে আমি ওর দিকেই অগ্রসর হব। তখন মেনে নিতে পারবে? কবুল। আমি তোমাকে ভালোবাসি না, চৈতালির জায়গা তুমি কখনোই পাবে না। কবুল। তবুও আমাকে সহধর্মিনীর জায়গা দিন। সতীনের সংসার, অবহেলা সংসার করতেও আমার অভিযোগ নেই। সবশেষে না হয় আমাকে আশ্রয় দেওয়ার জন্যই বিয়ে করুন। আমি বেহায়া হয়েছি ফাহিম, নিজের রূপ গুণ কাজ সব দিয়ে আপনাকে চেয়েছি। চৈতালি আপুর আকুতি দেখে ভালোবাসা জাগলে আমার আকুতি দেখে কি করুণাও জাগে না? ঘরে যাও পূর্ণ, আমি রেগে যাচ্ছি। ধমকের সুর ফাহিমের। পূর্ণতা কেঁপে ওঠে, মুখে ওড়না চেপে চাপা ক্রন্দনের সহিত স্থান ত্যাগ করে। ফাহিম ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে। তার মন মস্তিষ্ক দুটোরই শোচনীয় দশা। কোথায় যাবে বা কি করবে কিছু ভেবে পাচ্ছে না। হুট করেই ফোনটা হাতে নিয়ে কল করে চৈতালির নম্বরে। তার স্বস্তির জায়গাটি যে এই নারীটিই ছিল, আছেও হয়তো। চৈতালি বসে বসে সাদিয়া খান সুবাসিনীর সূর্য তামসী পড়ছিল। কল আসায় বিরক্তি নিয়ে ফোনটা হাতে নেয় সে। স্ক্রিনে ভেসে ওঠা নাম পড়তেই দম বন্ধ অনুভূতি হয় তার। হাত পা কম্পিত হচ্ছে সমান তালে। কলটা কাপা হাতেই কেটে দেয়। কলটা কাটলেন কেন চৈতি? হয়তো ফিরে পেতে চাইছিলেন ভালোবাসা। অনিমেষ জিজ্ঞেস করে ওঠে। সে সদ্যই ঘরে ঢুকেছিল। চৈতালি লাগোয়া ওয়াশরুমে চলে গেল। অনিমেষ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ওয়াশরুমের দরজার দিকে। এদিকে ফাহিম কল কেটে দিয়েছে বুঝতে পেরে কষ্টে রাগে বৃষ্টি নামিয়ে ফেলল আজ নয়ন যুগল থেকে। ঋণ ঋণে গলায় বলল, বিরহ তো আমি দিয়েছিলাম, অভিমান এবার আমার পাওনা ছিল। ভাঙানোর চেষ্টা অব্দি করো না। ভুল করার অধিকারের সাথে অভিমানটাও বুঝি তোমার। বাসন্তী ঢাকা এসেছে মধুমিয়ার সাথে। গতকালই রিজাইন করবে বলেছে নাহিদ মধুমিয়াকে। কাল পর্যন্ত হিসাবটা বুঝে নিতেই আসা রমণীর। যদিও যুবকের হুট করে চাকরি ছাড়ার বিষয়টি তার বোধগম্য হলো না, সব হিসাব বুঝে খাতা নিয়ে আপাতত সেলসম্যানের ভরসায় শোরুমটি রেখে বের হয় সে। গাড়ির দরজা খুলতেই দেখতে পায় চন্দ্রমল্লিকার সমাহার, একটি চিরকুটও সাথে। তবে কি নবদিওয়ানা এলো বাসন্তীর? বাসন্তী ভ্রুকুচকে ফেলে এসব দেখে। ড্রাইভারের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাতেই দেখে সে নত দৃষ্টিতে তাকিয়ে। বাসন্তীর বুঝতে বাকি রইল না এই কাজ কে করেছে। গম্ভীর মুখেই ফুলগুলো এক সাইডে চাপিয়ে গাড়িতে বসে সে।
কি মনে করে যেন চিরকুটটা হাতে তুলে নেয় সে। উদাস মনে চিরকুটটা খুলতেই, ওগো উদাস মনাকন্যা প্রিয়তমাশু বসন্ত কুমারী, আমার হৃদয় পোড়ার গন্ধ কি বলে না বড্ড ভালোবাসি। এই ছোট্ট দুই চরণের বাক্যে কি ছিল কে জানে। বাসন্তীর উদাস মনে জাদুর মতো কাজ করলো। উত্তেজনায় ধুকফুক শব্দটা বেড়েই চলেছে, আপন মনে বিড়বিড়ায় সে। ওগো গম্ভীর মুখ শাস্তিপ্রাপ্ত প্রিয়তমেশু, হৃদয়ের গহীনে আমি আজও তোমারই তো পুষি। জানালার দিকে তাকাতেই দেখতে পায় তাদের গাড়ির সাথে পাশে তাল মিলিয়ে আরেকটি গাড়ি চলছে। গাড়িতে বসে থাকা মানুষটি বাসন্তীর খুব অপ্রিয় প্রিয়জন তথা নাইম। তাই তো তাকিয়ে এই মুখ ফিরিয়ে নেয় রমণী। নিকাবের আড়ালে তার মুখশ্রী শুধু বাঁকা দুই ঘোলাটে চোখই দৃশ্যমান। যুবক একটু আশাহত হয় সত্য, কিন্তু পরাজিত হয়নি, বরং বাসন্তীর দিকে তাকিয়েই সে গেয়ে ওঠে, ছটফট করে মনটা আমার, সুখ গেল মরিয়া, প্রেয়সীটা পাষাণ হয়েছে, দেয় না মোরে দেখা। বাসন্তী ক্ষুব্ধ দৃষ্টিতে নাইমের দিকে তাকায়। নাইম চোখ টিপ দিয়ে বাঁকা হাসে। রমণী খেয়াল করে ড্রাইভার এবং মধুমিয়াও মিটমিট করে হাসছেন। সে হুঙ্কার দিয়ে বলে, গাড়ির স্পিড বাড়াও, বাসায় যেতে হবে, নাহিবার আছে। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ির স্পিড বাড়িয়ে নাইমের গাড়িকে ছাড়িয়ে এগিয়ে যায়। এতক্ষণ ইচ্ছে করেই কম গতিতে চালাচ্ছিল, দুটো গাড়ির তাল মেলানোর জন্য। বাসন্তী নাকের পাটা ফুলিয়ে মনে মনে শুধায়, যখন আমি প্রেয়সী তখন তুমি হৃদয়হীন মানব, যখন তুমি প্রেমিক তখন আমি অভিমানী। ভাগ্যের লিখনটা এমন কেন হলো? পূর্ণতা চুল আশ্রাতে আশ্রাতে গভীর ভাবনায় ডুবে হুট করেই এক ছায়ামূর্তির আগমন হয় তার চোখের সম্মুখে। একটু অবাক হয় সে। ছায়ামূর্তিটির হাসির ছন্দে বলল, চিন্তা করো না, আমি তোমারই অংশ, তোমার বিবেক। তোমাকে কিছু প্রশ্ন করতে এসেছি। সারা জীবন ভালোর পথে চলে আজ এত নিচে নেমে গেলে, এতটা পাপের বোঝা নিয়ে থাকতে পারবে? বিব্রত হলো না পূর্ণতা, বরং তার চোখে মুখে আবিষ্কার হলো তাচ্ছিল্যের হাসি। ভালো থেকে পর্দা করে নিজের চরিত্রকে হেফাজত করে কি পেয়েছি? ধর্ষিতা হওয়ার ছাপ, পদে পদে নিজের পরিবার সহ প্রতিটা মানুষের কটূক্তি। দোষী না হয়েও এত অপমান অবজ্ঞা কষ্ট নিয়ে যেহেতু বেঁচে গিয়েছি, পাপের বোঝা নিয়েও বাঁচবো। এত সহজ না সবকিছু। নিজের করা অন্যায়ের ফল এই পৃথিবীতে পেতে হয়, তাকে ভুলে যাচ্ছ? ভুল বললে এই পৃথিবীতে খারাপই ভালো থাকে, ভালোরাই খারাপ। পাশের বাড়ির কাকি আমার চরিত্র নিয়ে 10 কথা শুনিয়ে যায়। আমার চরিত্রে বারবার কালিমা লেপন করেছে, অথচ তার মেয়ে দিন নাই রাত নাই বাড়ির বাইরে যায় প্রেমিকদের সাথে। কই, সে তো রেপ হয়নি, হয়েছি আমি। আর বলবেই বা না কেন? এত কিছুর পরও তার মেয়ের বিয়ে দিতে তেমন কাঠখড় পোড়ানো লাগেনি। এমনকি আমাকে রেপ করা ওই কুত্তাটাও লকআপের বাইরে বের হয়ে বুকের পাটা ফুলিয়ে ঘুরে বেড়ায়। সেই জানোয়ারটারও বিয়ে হয়েছে, সন্তান সংসার সব হয়েছে। দুনিয়া সমাজ সবাই তার অপরাধটা ভুলে গেছেই প্রায়। অথচ আমি, যে কিনা জীবনেও কোনোদিন কাউকে কটূক্তি অবধি করিনি, কোনো হারাম সম্পর্কে জড়ানো তো দূরে থাক, কোনো মারহামের সাথে কথা অবধি বলিনি। এমনকি যাকে ভালোবেসেছি তাকে আর চোখে দেখা ছাড়া কথাও কখনো বলিনি। তবুও তো আমি আজ ধর্ষিতা। যেখানে এসব জানোয়ার, এমনকি আধুনিক পতিতারাও বুক ফুলিয়ে চলে, আমায় থাকতে হয় ঘরে লুকিয়ে। ভালো হয়ে দেখেছি, দুনিয়া আমার সাথে ভালো করেনি, উল্টো যারা খারাপ তারাই সুখে আছে, সম্মানিত সবার নিকট। এক পরপুরুষকে নিজের করতে, এক পরপুরুষকে এতটা আকৃষ্ট করা, তাও যে পুরুষ আগে থেকে বিবাহিত তার সাথে। সতী থেকে তো দেখেছি কিছুই জোটেনি কপালে, অপমান কষ্ট ক্ষত অবজ্ঞা কটূক্তি ছাড়া। এখন বেয়া হয়ে নিজের আকাঙ্ক্ষা পূরণ করলে ক্ষতি কি? সবাই স্বার্থপর হয়ে নিজেরটা দেখছে। বাবা তার ছেলের চাকরির জন্য আমাকে বিক্রি করতে দেয়নি, মা তার সংসার বাঁচাতে আমাকে রক্ষা করতে আগায়নি। কই, তখন তো কারো গায়ে কাটা লাগেনি। আমাকে যখন দিনের পর দিন যাতা ভাষায় গালাগাল করতো, বাবা মা মারতো, ভাই অভুক্ত রাখতো, তখন কেউ এগিয়ে আসেনি। আর ফাহিম বিবাহিত তো কি হয়েছে? চৈতালি তো নেই এখানে, সে চলে গেছে, সে তো এসে আগলে নিচ্ছে না তার সংসার। সেখানে আমি নিঃস্ব মানুষ, আগলে রাখার ক্ষতি কি? বরং আমি তো তার যত্ন করছি। তাহলে কেন তুমি খারাপ বোধ করাচ্ছ আমাকে? হয়তো মেয়েটা অনুতাপে ফিরে আসছে না, আর যত যাই হোক সংসারটা আজও তার। তুমি বোঝো পূর্ণতা, যা অন্যের তাতে মায়া বাড়িয়ে লাভ নেই। চাইলেই সব নিজের হয়, চেষ্টা করতে ক্ষতি তো নেই। একবার স্বার্থপর হয়ে সুখ ধরার চেষ্টা তো করতেই পারি। আমি ফাহিমকে জেতার সর্বোচ্চ চেষ্টা করব, আর আমার ওয়াদা
কখনো অমর্যাদা করবো না আমি ফাহিমের। না পূর্ণতা, পরের সুখ ছিনিয়ে কখনো নিজের কপালে আনা যায় না, কখনোই না। তুমি কখনোই ফাহিমকে পাবা না, না। চেঁচিয়ে ওঠে সে। ঘুম ভেঙে যায় পূর্ণতার। সারা শরীর ঘামে গোসল হয়ে গেছে। কি অনাকাঙ্ক্ষিত এক স্বপ্নই না দেখল সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 11টা। সব ভাবনা ছেড়েই বিছানা সারেছে। অনিমেষ আপন মনেই কোল্ড কফির স্ট্রয়ে ঠোঁট বসিয়ে পান করে চলেছে। ফাহিম বিরক্তির দৃষ্টিতে তাকে দেখছে। তখনই ফাহিমের ফোনে একখানা কল আসে আননোন নাম্বার থেকে। হ্যালো, আমি পূর্ণতার বাবা বলছি। তোমাকে সোজা সোজা জিজ্ঞেস করছি, তুমিও আমাকে সোজাসাপটা উত্তর দেবে। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? দীর্ঘশ্বাস ফেলে ফাহিম দৃঢ় গলায় জবাব দেয়, না। বিরক্ত হচ্ছেন? আসলে এখানকার কফি আমার খুব পছন্দ। আমার একটু তাড়া আছে। কি জন্য ডাকিয়েছেন তা ক্ষণিক তাড়াতাড়ি বলেন। চৈতালি খুব ভালো আছে। ডিভোর্স চাই ও নতুন সংসার পারতে, তাই তো? আরে মিস্টার, পুরো কথা তো শেষ করতে দিন। আপনার মিসেস আপনাকে ছাড়া একটু ভালো নেই। সে প্রতি মুহূর্ত নিজের পাপের অনুতাপের দহনে পড়ছে। হ্যাঁ, বেশ ভালো অনুভব তো সে, তাই তো আমার কল রিসিভ করেনি। একবারও আমার রাগ অভিমান ভাঙানোর চেষ্টাও করেনি। ওর কাছে আদৌ আমার এই সম্পর্কে একানা মূল্য আছে কিনা তাই সন্দেহ। হয়তো অনুতপ্ত বলেই চাচ্ছে না আপনার কাছে ফিরে যেতে। এছাড়াও একটা কারণ আছে। অনিমেষ পকেট থেকে নিজের ফোন বের করে। চৈতালির ফাহিমের কল কাটার পর তারও নিজের কথোপকথন মোবাইলে রেকর্ড করে রেখেছে। সেটাই চালু করে শোনায়। পুরো রেকর্ডিং শুনে ফাহিম স্তব্ধ। আনমনেই ভাবছে, তবে সত্যিই কি চৈতালি বদলে গিয়েছে? হয়ে গিয়েছে তার পুরনো চৈতালি, যার কিনা প্রেমে পড়েছিল সে ছাত্র জীবনে। সেই সাদাসিধা মেয়েটি, যার সাজসজ্জাহীন রূপেই ঘায়েল ছিল সে। অনিমেষ বুঝতে পারে তার মনের অবস্থা। হাতে হাত রেখে আত্মস্থ করে বলল, দেখো, এখনো সময় আছে। ভালোবাসাকে হারিয়ে যেতে দিও না। ভালোবাসা হলো ছোট্ট সুতোর মতন, আর পৃথিবীর শস্যক্ষেত। এই পৃথিবীতে একবার তা হারিয়ে গেল আর খুঁজে পাবে না কখনোই। চৈতালি আজ কানাডা চলে যাচ্ছে নাইমের চাচার সাথে। আটকাবে না তাকে? আগলে নেবে না বুকে? ফাহিম মাথা ঝাঁকায়। নিস্তব্ধতার চোখ মুখ। কিছু বলবে তার পূর্বেই সশব্দে বেজে ওঠে তার ফোন। কল রিসিভ করে কানে ধরতেই সামিরা রহমান উৎকণ্ঠার সহিত দ্রুত বাসায় ফিরতে বলে। কোনো বিপদ হয়েছে কিনা ভেবে ফাহিমও বড় বড় পদাচরণ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে শুধায়, ওকে, একটু আটকে রেখো, আমি আজই ফিরব ওর কাছে। বাড়িতে ফিরে দেখতে পায় সামিরা রহমান মাথায় হাত দিয়ে চাপা কাঁদছেন। আতঙ্কিত হয় সে। কি হয়েছে? এভাবে আসতে বললে যে, আর তুমি কাঁদছো কেন? পূর্ণতাকে ওর বাবা ভাই নিয়ে গেছে। ওর বাপ যে আধপুরোটার সাথে বিয়ে ঠিক করেছে, সে বড়ই গণ্যমান্য লোক, নেতা নেতা। উনি লোক নিয়ে এসে সবার সামনে হামিদ ব্যাপারীকে নিয়ে তোরে ফোন দেওয়ায়, তুই না বলাই ওরে জোর করে নিয়ে চলে গেছে। মেয়েটা কত কান্নাকাটি করলো, তাও ফেরাতে পারলো না। তোর জন্য ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। তুই জানিস ওই আধবুড়ো ওর বাপের চেয়েও বড় বয়সী, কম করে হলেও 65 হবে। হায় রে কপাল, এমন ভালো মেয়েটার সাথে। সব গুছায়া যাওয়ার আগে তোর একখানা চিঠি লিখে গেছে। সামিরা রহমান ফাহিমের হাতে একটা ছোট্ট কাগজ ধরিয়ে দিলেন। একে চিঠি না বলে চিরকুট বলাই বেশি সামঞ্জস্যপূর্ণ। ফাহিম চিরকুটখানি খুলে দেখে তাতে গোটা অক্ষরে লেখা। জানি পড়বেন কিনা, তবুও লিখে যাচ্ছি। আপনি বিনা আর কারোর নামে কবুল বলার আগে এই দেহ হয় রক্তশূন্য হবে, না হয় বিষপূর্ণ, তবু মৃত্যু তো হবেই। পূর্ণতা। ফাহিমের পায়ের নিচ থেকে যেন জমিন সরে যাচ্ছে। এ কোন দ্বিধায় ফেললো তাকে সৃষ্টিকর্তা? একদিকে চৈতালিকে দূরে যাওয়া থেকে আটকাতে হবে, অপরদিকে পূর্ণতাকে মৃত্যু থেকে। এ যেন বিবেক আর ভালোবাসার যুদ্ধ। জয়ী হবে কে? ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে নাহিবাকে কোলে তুলে নেয় বাসন্তী। অসংখ্য চুমুতে ভরিয়ে দেয় ছোট্ট মেয়েটাকে। ছোট্ট শিশুটিও সারাদিন পর মাকে দেখে কি মায়াবী হাসিই না দিচ্ছে। সাহেরা বানু দরজায় নক করেন। বাসন্তী মেয়ের সাথে খেলতে খেলতেই ভেতরে আসতে ইশারা করে। এই যে ছোট বৌমা, কে যেন এই বক্সটা বসার ঘরে রেখে গেছে, ওপরে তোমার নাম লেখা। কে পাঠিয়েছে? তার নাম নেই? না, খালি তোমার নামই লেখা।
বাসন্তী নাহিবাকে রেখে বক্সটা হাতে নেয়। সায়রা বানু প্রস্থান করেন। ছোট্ট কাগজের বক্স খুলতেই দেখে ভেতরে দুটো চিরকুট। বেনামি চিঠি পাঠিয়েছে প্রিয়তমা, ভালোবাসায় পরিপূর্ণ। তারই প্রকাশ করে দিবে চিঠিটি কার। আমি সেই তৃষ্ণার্ত কোকিল বসন্ত, একটু আসবে? এক পলকে দর্শন দিয়ে আমায় আনন্দিত করবে। বাসন্তীর না ভাঙে অভিমান, না ক্ষতের জ্বালাতন, তবে ভালো লাগছে ভীষণ রকমের সুখানুভূতি তার হৃদয়ে। প্রিয়জনের চিঠির মায়াই হয়তো এমন, তা সে প্রিয় যতই অপ্রিয় হোক না কেন। ফাহিমের পিছু পিছু অনিমেষও আসে ফাহিমের বাসায়। দরজায় দাঁড়িয়ে সামিরা রহমান ও ফাহিমের কথোপকথন শুনে বেশ কনফিউজই হয়ে পড়ে। পরে ফাহিমের সম্মুখে এসে প্রশ্ন করলে সে এক বিন্দু লুকায় না, সব বলে দেয়। অনিমেষ ভীতু গলায় তাকে প্রশ্ন করে, তাহলে তুমি কার সাথে থাকতে চাও বলে সিদ্ধান্ত নিয়েছো? অবশ্যই চৈতালি, এক ছাদের নিচে একসাথে বসবাস করলে নিঃসঙ্গ প্রতারিত হৃদয়ের কারো প্রতি মোহ তৈরি হবে, সেটা অস্বাভাবিক নয়। তার উপর পূর্ণ আমার যত অপূর্ণ চাওয়া ছিল নিজের বৈবাহিক সংসার থেকে সব পূর্ণ করেছিল। মোহ একটা তৈরি হয়েছিল, তা সত্য। তবে পূর্ণতা সবসময়ই আমার চাহিদা ছিল। চাহিদা কখনোই ভালোবাসার চেয়ে বড় হয় না। কিন্তু এভাবে বিবেকের কাছে হেরে আমি কি চৈতালির কাছে? তুমি চৈতালির কাছে যাও, আমি পূর্ণতার বাড়িতে যাচ্ছি। আমার ওয়াদা কোনোভাবেই মেয়েটার জীবন নষ্ট হতে দিব না। অনাকাঙ্ক্ষিত খুশিতে জলজল করে ওঠে ফাহিমের চোখ জোড়া। কিছু একটা ভেবেই কাগজ কলম নিয়ে বসে সে। অনিমেষের কাছে আবেদন করে, তোমাকে ধন্যবাদ জানানোর ক্ষমতা নেই আমার। আরেকটা আবেদন করে এই চিঠিটাকে পূর্ণতা দিও। ঠিক আছে, বাইরে গাড়ির ড্রাইভার সহ অপেক্ষা করছে। তুমি খানবাড়িতে চলে যাও, আমি আসছি। ব্যালকনিতে আনমনেই বসে আছে চৈতালি, দৃষ্টি স্থির তারাময় আকাশটির দিকে। হুট করেই কেউ নিজের উষ্ম বন্ধনে আবদ্ধ করে নেয়। সচকিত হয়ে পেছনে ঘুরে চৈতালি অবাক কণ্ঠে অস্ফুটভাবে বলে ওঠে, ফাহিম। ফাহিম নৈশব্দে জড়িয়ে ধরে তাকে। চৈতালিও পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে ফেলে। তুমি এসেছো ফাহিম? আমি জানতাম তুমি আসবে। তুমি তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। এতটা কষ্ট নিয়ে কেন ছিল চৈতি? একবার আসতে আমার দেয়ালে। চৈতি, বোঝাতে তুমি বদলে গিয়েছ। ফাহিমের বচন শ্রবণগত হতেই চৈতালি তড়িৎ গতিতে তার বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ছলছল চাউনি তার চোখ জোড়ায়। তুমি তো বলেছিলে আমাকে ক্ষমা করা যায় না। আমি টাকার মৌমাছি, যেদিকে টাকা দেখি সেদিকেই যাই। তোমার পরোয়া করি না, কত কি। তবে ফিরে কেন যেতাম? কথাটা শুনেই ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে ফাহিম। কি অভিমানী কণ্ঠ যে আজ রমণীর। আমার রাগ তোমার প্রতি বিক্ষোভ হওয়া কি যায় ছিল না? আমি যা বলেছিলাম তা কি মিথ্যেই ছিল? অভিমান রাগ আমার ছিল, বাহানোর দায়িত্ব তোমার ছিল। তুমি কি করলে? নিজের অহংকার নিয়ে বসিয়ে থাকলে। মোটেও এটা ভেবো না ফাহিম। আমি দাম্ভিকতায় তোমার দরবারে যাইনি, এমন নয়। যাইনি হীনমন্যতায়, যাইনি অনুতাপে, যাইনি লজ্জায়। যতবার তোমার প্রতি হাত বাড়াতে গিয়েছি ততবার আমি আদৌ তোমার যোগ্য কিনা এই প্রশ্নের এই দ্বিধা বাধাগ্রস্ত হয়েছি। আমার অপরাধটা এত বড়, কি করে তোমার কাছে যে ক্ষমা আবেদন করতাম? তার উপর আমার প্রেগন্যান্সি কমপ্লিকেশন। ফাহিম পুনরায় বুকে আগলে নেয় প্রিয়সীকে। এই রমণী যে একান্তই তার। সুধায়, বাচ্চা হওয়া না হওয়া আল্লাহর কাছে, তাই অতীতের সব কথা বাদ দাও। এখন আমাদের আবার এক হওয়ার দিন এসেছে। যাবেন আমার সাথে আমাদের সংসারে? চৈতালি মুখ লুকায় যুবকের বুকে। অস্পষ্টভাবে উচ্চারণই তার সম্মতি। অনিমেষের সাথে গাড়িতে বসে আছে পূর্ণতা। অনিমেষ মৃদু কণ্ঠে পানি এগিয়ে দিয়ে সুধায়, একটু পানি পান করবেন? ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। না ধন্যবাদ। ফাহিম কোথায়? চৈতালির কাছে। আমি নিজে উঠিয়ে এসেছি গাড়িতে। তোমাকে এই চিঠিটা দিয়েছে ফাহিম। অনিমেষ ভাবছিল মেয়েটা কাঁদবে, ভাঙবে, রাখবে, কিন্তু তেমন কিছুই হয়নি। চমকিতও হয় না পূর্ণতা। বেশ স্বাভাবিকভাবেই চিঠিটা খোলে। পূর্ণতা, জানি আমার উপর রাগ তোমার, নিরাশ তুমি, তবে তুমি নিজে একবার ভাবো, আদৌ আমার মনে প্রিয়জন হিসেবে নিজের পৃথক জায়গা তুমি নিয়েছিলে না। তুমি চৈতালি হয়ে চৈতালির জায়গাটুকুই নিয়েছিলে। চৈতালির পোশাকাদি পছন্দ আপন করে নিয়েছিলে আমাকে নিজের করতে। চৈতালির যেসব জায়গা অপূর্ণ ছিল তুমি সেসবে নিজেকে পারদর্শী দেখিয়েছ।
আমি মুগ্ধ হয়েছি ঠিকই, মোহে পড়েছি ঠিকই, তবে মায়ে পড়িনি। তুমি যা, তুমি তা হয়ে আমার সামনে থাকোনি। তুমি চুপচাপ থাকা মেয়ে, চেষ্টা করেছিলে চৈতালির মতন খোশ মেজাজ বাচাল দুষ্টু সাজার। আমি খুব করে ভাবলাম তোমার প্রতি আমার মনে বিন্দুমাত্র অনুভূতি হয়েছে কিনা। না, আমি তোমার প্রতি না, তোমার চৈতালিময় চরিত্রের প্রতি বিমোহিত হয়েছিলাম। আমার প্রতারিত হয়েছিলাম চৈতালির দ্বারা। নিঃসঙ্গ প্রতারিত হৃদয়কে তুমি উষ্ণতা দেওয়ার একটা দুর্বল হয়ে পড়েছিলাম তোমার প্রতি। কখনো তোমাকে স্পষ্টভাবে না বলতে পারিনি, তবে প্রিয়জন হওনি হয়েছিল আমার প্রয়োজন। হয়তো একসময় প্রিয়জন হতে যেতে, তবে ভালোবাসার আবেগ আর টানটা অনেক বেশি। তোমার দিকে এগোনো সম্ভব হয়নি। আমাকে ক্ষমা করবে, কোনো দাবি রাখবে না দয়া করে। ইতি ফাহিম। চিঠিটা পড়ে চোখচোরা বন্ধ করে ফেলল রমণী। বিরস মুখে বলল, তবে এখান থেকে আমাকে বাঁচানো কি মহান সাজার জন্য? আমি কোথায় যাব, কি করব, এখন তা তো একবার ভাবেনি কেউ। অনিমেষ বুঝলো পূর্ণতার অবস্থা। সত্যি এই পশুর শহরে একদম একা হয়ে পড়েছে মেয়েটি। তবে মনে প্রশ্ন উঠল, আদৌ কি ফাহিমকে ভালোবাসত সে, নাকি শুধুই আশ্রয়ের আশায় এতটা? মুখে কিছু বলল না সে, প্রস্তাব রাখল, আপাতত আপনাকে একটা হোস্টেলে রেখে আসি। আমি কয়েকদিন বাদে একবারের জন্য কানাডায় চলে যাচ্ছি, আপনিও চাইলে আমার সাথে যেতে পারেন। ভ্রু কুঁচকে তাকায় পূর্ণতা। ঢোক গিলে অনিমেষ, না মানে আপনার স্টাডিজ কমপ্লিট করতে পারেন সেখানে যেয়ে, পাশাপাশি চাকরিও। এছাড়া আর ভালো কোনো প্রস্তাব আমার কাছে নেই। পূর্ণতা কিছুক্ষণ ভেবে সায় জানায়। সবটা সে আবার ভাগ্য আর আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। বাসন্তীর নামে আবার বেনামি চিঠি এসেছে। বাসন্তী জানে প্রতিটি চিরকুটের মূল কথা একই, তারপরও পরম উত্তেজনার সহিত চিরকুটটি খোলে সে। প্রিয় বসন্ত কুমারী, লোকে বলে হেমলোক থেকে মায়াময় বিষাক্ত নাকি কিছু হয় না, কিন্তু আমরা দুজনের কাছে হেমলোক থেকেও বিষাক্ত। কারণ একে অপরকে ছাড়া ভালো নই আমরা, আবার একে অপরের সাথে হয়তো ভালো ছিলাম না। আমার অতীতের অসুখের বিষে বারবার ক্ষতবিক্ষত হতে হয়েছে তোমাকে। এখন আমি ক্ষতবিক্ষত হচ্ছি তোমার বিরহের বিষে। বেঁচে থাকা স্পৃহা প্রেরণায় যেন হারিয়ে ফেলেছি ধীরে ধীরে। আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না বসন্ত? একটা সুযোগ, ভিখারি ভেবে দয়া করেই না হয়। এই যে তোমার অপ্রিয় কেউ। চিঠিটা যেন বাসন্তের হৃদয় নিংড়ে সবটুকু আনন্দ শুষে নিল। শুধু চাপা দুঃখ কষ্ট রয়ে গেল। তবুও অত শত বিষাক্ত স্মৃতি কি এত সহজেই ভোলা যায়? কিন্তু আগে তো বারবার ভুলে যেত নাইমের সামান্য মিষ্টি কথায়। তবে এখন কেন এত আকুতির পরও হৃদয় গলছে না কেন তার? নিজেকেই নিজে উত্তর দেয় বাসন্তী, অহংকার ও আত্মসম্মান বোধের জন্য। তোমাকে সবসময় নিজের এবং নিজের আত্মসম্মান বোধের জন্য ঊর্ধ্বেই রাখতাম না, বরং তোমাকেই আমি নিজের সম্মান ও অহংকার মনে করতাম। কিন্তু সেবার সব আশা ভরসা তুমি চূর্ণ বিচূর্ণ করায় সে স্থানটা হারিয়ে ফেলেছ। আমি চাইলেও পারছি না তোমাকে নিজের করে তুলতে। এতটা শক্ত দেয়াল তুলেছ তুমি, তিক্ততার আমাদের সম্পর্ক। তোমাকে ক্ষমা করেছি আমি, তোমার প্রতি অভিযোগ নেই। আজও ভালোবাসি, তবু আমি পারছি না। আমার মনের জানালা দুয়ারই হয়তো মিটে গিয়েছে, তাই তোমার প্রবেশও অসম্ভব হয়ে উঠেছে। বিকেলবেলা বাসন্তী কাজ শেষে নিজের ঘরে ঢুকে দেখে পুরো ঘর গোলাপ ও রজনীগন্ধায় সাজানো। ফুলের মিষ্টি সৌরভ মোমো করছে সারা ঘর। একটু এগিয়ে যেতেই নাইম বারান্দায় থেকে বের হয়। বাসন্তী ও নাইম একে অপরের সম্মুখে দাঁড়িয়ে আছে। নাইম তার হাত ধরে বলে ওঠে, অনেক তো হলো রাগ মান অভিমান, এবার চলো না প্লিজ, শুরু করি নতুন ভাবে, নতুন করে আবার। বাসন্তী আড়ষ্ট হয়ে হাত ছাড়িয়ে নেয়। নাইমকে কি করে বলবে নিজের মনের কথা, কিংবা আদৌ বলতে পারবে কিনা তার জানা নেই। বসন্ত, জানি আমার ভুলের ক্ষমা হয় না, তবে একটা সুযোগ নিজের ভুল শুধরানো কি আমার জন্য প্রাপ্য নয়? তুমি তো আজও ভালোবাসো, তবে কেন নিজেদের সুখে দেখার আরেকটা চেষ্টা করতে এত বাধা? বাসন্তী ছোট্ট এক নিঃশ্বাস ফেলে কম্পিত কণ্ঠে বলে, একজন নারীর অহংকার কখনো ভাঙতে নেই, তার ক্ষমা হয় না, কারণ নারীর কোমল হৃদয় সেটা স্বীকৃতি দেয় না। তোমার ভালোবাসা, তুমি তোমার প্রতি বিশ্বাস আমার অহংকার আর আত্মসম্মান ছিল। যখন তুমি সেদিন আমার অহংকারে গুড়িয়ে দিলে না, সেদিন সেই বাসন্তীরও মৃত্যু হয়েছিল। জন্মেছিল এক নতুন বাসন্তী, যার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা তো আছে, কিন্তু
আক্রোশ তার চেয়ে 1000 গুণ বেশি। যে তোমাকে ভালো তো বাসে, কিন্তু যার অহংকার তুমি নও, যার ভালোবাসা হারে তার এই আত্মসম্মানের প্রখরতার নিকট। তোমাকে ক্ষমা করেছি আমি, তবে বিশ্বাস করো বহুবার তোমায় আপন করে নিতে চেয়েছি, কিন্তু পারিনি। কারণ কি জানো? তা আমার আত্মসম্মানকে আঘাত করে। আমি কিছুতেই ভুলতে পারি না তোমার আমাকে প্রতিবার হতাশ করা, ভুলতে পারি না তোমার আমাকে ভালোবাসাকে অস্বীকার করা, ভুলতে পারি না আমায় করা অপমান, অবজ্ঞা, আঘাত। হ্যাঁ, এটা সত্য, তোমাকে ছাড়া কাউকে আপন করে নেওয়া অসম্ভব। তবে যেদিন পর্যন্ত ওই বিষাক্ত স্মৃতিগুচ্ছ না ঘোলাটে হচ্ছে, মুছে যাচ্ছে ওই অবধি তোমাকে আপন করা অসম্ভব। নাইম বাসন্তীর কথার বিপরীতে আর একটি শব্দ উচ্চারণ করে না সে মার্জনার আবেদন। হতাশ চোখে, ছলছল নয়নে গৃহত্যাগী হয় তার কর্ম। অনিমেষ পূর্ণতাকে নিয়ে সারা জীবনের জন্য কানাডা চলে যাচ্ছে আজ। নাইম, বাসন্তী ও নাহিবা এসেছে তাকে এয়ারপোর্টে রেখে আসতে। যাওয়ার পথে চৈতালির বাড়ির সম্মুখে গাড়ি থামায় অনিমেষ। নাইমকে ইশারা করে বেরিয়ে পড়ে সে। বেল বাজাতেই চৈতালি দরজা খোলে। অনিমেষ খেয়াল করে আজ রমণীর পরনে আর রঙহীন পোশাক নেই, বরং রগরগে লাল রঙের শাড়ি, মুখেও হাসি লেগে আছে। আপনি ঘরে আসেন অনিমেষ। না না, আজ বড্ড তাড়া আমার। কানাডা চলে যাচ্ছে সারা জীবনের মতন, বিদায় নিতে আসলাম, সাথে কিছু দিতে। বলেই একটু মোড়ানো কাগজ নরম হাতে গুজে দিয়ে কোনো দিকে না তাকিয়ে দৌড়ানোর ভঙ্গিমায় বেরিয়ে যায় সে। চৈতালি হতবাক। ঘটনার আকস্মিকতায় এমন হওয়ার অস্বাভাবিক কিছু নয়। সোফায় বসে মোড়ানো কাগজটি খোলে সে। গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় কদম ফুল, তোমাকে প্রথম যখন দেখি তখন তুমি সদ্য কিশোরী। নাইমের সাথে যে তোমায় দেখা, সে কি দুষ্টমি খেলা করছিল তোমার চোখ জোড়ায়, হাত ডুবিয়ে নেয় যেন মন ডুবিয়ে কাঁচা আম খাচ্ছিলে তুমি, আর ইচ্ছে করে আঠিটা আমার দিকে মারলে। বিশ্বাস করো, মনে দাগ কেটেছিল তুমি গভীরভাবে সেদিন। বুকের মাঝে চিনচিন ব্যথায় সারাটা রাত্রি নির্ঘুম আমার। চোখ বন্ধ করতেই ভাসছিল তোমার চেহারা। এই নব অজানা অনুভূতির আগমনের ভয়ে নাইমকেও কিছু বলিনি। এরপর নাইমকে ছাড়াই না জানিয়ে বহুবার তোমার বাড়ির সামনে গিয়েছি। আড়াল হতে তোমায় দেখেছি, কারণ জানতাম তুমি আমার হওয়ার নয়, মাঝে যে ধর্মের বিশাল দেওয়াল। এরপর পড়ার চাপ বাড়ল, উকিল হতে হবে মায়ের ইচ্ছে। পড়ায় ডুবে তোমাকে ভুলার প্রচেষ্টা, না ভুললেও ভুলে থাকতে ভালোই কাজে দিল এই উপায়। দিন কাটতে লাগলো। একদিন নাইমের থেকে শুনলাম তুমি এসেছো, তোমার সংসার হয়েছে। আহত হলাম, খুশিও। পরে শুনলাম বিপদগামী, তোমার সংসার ভাঙার পথে। আমি যেন পুরোপুরি ভেঙে পড়লাম। আমার অবশ কিশোরীর এত ধ্বংস যেন মেনে নিতে পারছিলাম না। যখন দেখলাম তুমি শুধরেছ, নিজের কাছে ওয়াদা করলাম তোমাকে, তোমার ভালোবাসা, সংসার ফিরিয়ে দিব। উপরওয়ালার কৃপায় ফিরাতে পেরেছি, এতেই আমার সন্তুষ্টি। এখন তুমি ভালো থাকো, সুখে থাকো, এটাই একমাত্র আমার চাওয়া। ইতি অনিমেষ। চিঠিটা পড়তে পড়তেই অশ্রু জমে উঠল চৈতালির নেত্রে। এতটা নিঃস্বার্থ ও গভীরভাবে কেউ ভালোবাসতে পারে বুঝি? দেখতে দেখতে 3 বছর কেটে গিয়েছে অনিমেষের যাওয়ার। কানাডার এক মুসলিম এতিম ছেলের সাথে বিয়ে দিয়েছে পূর্ণতার অনিমেষ। আজ 6 মাস হলো বিয়ের জীবনটা কাটছে রমণীর স্বপ্নময় ভাবে। জীবন থেকে প্রায় নিরাশী হয়ে বসেছিল পূর্ণতা। এই ছেলেটা এসে আবার রঙে মাখিয়ে দিল তার জীবনে। অনিমেষের কাছে সদা কৃতজ্ঞ সে। আজ 1 বছর হলো ফাহিম চাকরি হারিয়েছে কোম্পানি বন্ধ হওয়ার কারণে। এখন একটা শোরুমে সেলসম্যানের কাজ করে, যতটুকু বেতন পায় তাতেই দিন চলে। এই অভাবের দিনে চৈতালি আবার যেন সেই পুরাতন চৈতালি হয়ে গিয়েছে। সারাদিন খিটখিটে মেজাজ, একটু বাদে বাদেই টাকা পয়সা নিয়ে খোটা তার মাকে গালিগালাজ, কাজের বুয়াটা বাদ দিয়েছে প্রায় 8 মাস। অফিসের সব কাজ করে, বাড়ি ফিরে কাজ এবং মায়ের সেবা দুটোই ফাহিমের করা লাগে। ভয় লাগে ফাহিমের আজকাল ভীষণ, মেয়েটা যদি আবার ছেলে চলে যায়। বোনটাও যে চৈতালিকে ফিরিয়ে আনার কারণে সম্পর্ক শেষ করে দিয়েছে বহু আগেই। খালা কসম কেটে গিয়েছে এ বাড়িতে পা রাখবে না। এই সময় আবার চৈতালি চলে গেলে ফাহিম একদম নিঃস্ব হয়ে পড়বে। যদিও আগের মতন তেমন মানুষের গায়ে পড়া ভঙ্গিমা এখনো করতে দেখেন সে। প্রায়শই ফাহিম অতিরিক্ত দুঃখে মনে মনে বলে ওঠে, আজ চৈতালিকে ডিভোর্স দিয়ে পূর্ণতাকে বিয়ে করলে বোধহয় ভালো থাকতাম। আসলে খেলা সত্যি বলেছিল, কয়লা ধরলে ময়লা যায় না, সহজ যায় না মরলে। বস্তুত মানুষের মন, মস্তিষ্ক, আচরণ জটিল থেকেও জটিলতর। অনুতাপ সবসময় সারা জীবনকার হয় না,
কিছু অনুতাপ হয় সাময়িক, পুনরায় একই পরিস্থিতি ফেললে আবার খোলস ছাড়তে সময় খুবই ক্ষুদ্র লাগে। চৈতালির ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। তবে এখন একটা স্বস্তির ও মেলবন্ধনের স্থান আছে ফাহিম ও চৈতালির। তাদের একমাত্র ছেলে মাগফিরাত। মাগফিরাতকে দেখলেই সব কটু কথা ভুলে যায় ফাহিম। চৈতালি ও সারাদিনের গালাবাজি, রাগ, দুনিয়াবি আকাঙ্ক্ষার প্রতি আকর্ষণের বিরতি ঘটে ছেলের আদো আদো বুলি শুনে। হয়তো ছেলের বড় হওয়ার সাথে সাথেই শুধরাবে সে, নাকি এমনই থাকবে কে জানে। মানব মনের রহস্য আজ অবধি কেউ তো উদ্ঘাটন করতে পারেনি। অনেক কিছু বদলে গিয়েছে বাসন্তী ও নাইমের মাঝেও। এখন নাইম খানবাড়ি ছেড়ে মোস্তফা বাড়িতে থাকে বাসন্তীর সাথে। বাসন্তীর আবেদনেই এর পেছনে মূল কারণ অবশ্য নাহিবা। দুনিয়ার সবার বাবা মা একসাথে এক ঘরে থাকে, তার বাবা মা কেন নয়? এই প্রশ্নবান থেকে বাঁচতেই এমনটা করে বাসন্তী। কারণ সে চায় তার মেয়ের ছোটবেলা থেকেই যাতে তার মতো না হয়। বাবা মা দুজনের সঙ্গ ও ভালোবাসায় যাতে নাহিবা পায়। বাসন্তীর কক্ষে তো জায়গা আছে নাইমের। একই ছাদের নিচে একই খাটে ঘুমায় দুজন, তবুও দূরত্ব যেন 1000 মাইলের। নাইম যত্নশীল তার প্রতি, কিন্তু কখনো বাসন্তীর জীবনে দখলদারি করে না, কিংবা স্বামীর অধিকার কখনো চাপায় না বাসন্তীর উপর। এই বিষয়টাতেই বারবার বিমোহিত হয় বাসন্তী। একজন পুরুষের সহ্য ক্ষমতা কতটুকু হলে এমন করে তাই ভেবে পায় না সে। বাসন্তী নিজেও চায় এখন নাইমকে নিজের করে নিতে, তবে কোথাও একটা বাধা, পুরনো ক্ষতর জ্বালা। সময়ের সাথে হয়তো এই বাধাও পেরিয়ে যাবে, ক্ষতও শুকিয়ে যাবে। বিকেলবেলা নিজের কুকুর জুলিয়াকে নিয়ে সোডিয়ামের আলোয় হেঁটে চলছে অনিমেষ। তার মুখশ্রীতে ম্লান হাসি। দিন শেষে সুখ দুঃখ ভালো খারাপ মিলিয়ে সবাই বেঁচে থাকে নিজ নিজ সঙ্গীর সাথে। নিঃসঙ্গ জীবন কাটছে শুধু অনিমেষের। বাবা মাকে তো হারিয়েছে বেশ সময় হলো, আর প্রিয়জন, স্ত্রী, সঙ্গী, সে জায়গাটা সে কাউকে দিতে পারেনি। কিছু সময় এমনই হয়, সবার জীবন রং তুলির দ্বারা সাজিয়ে দেয়, অথচ নিজে থাকে রংহীন হয়ে। দেখতে দেখতে 10টা বসন্ত কেটে গিয়েছে। নাহিবা আজ পূর্ণাঙ্গ কিশোরী। এয়ারপোর্টে অপেক্ষারত নাইম, বাসন্তী, নাহিবা, বিহান ও নীতি অনিমেষের উদ্দেশ্যে। অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা মিলে অনিমেষের সাথে 30 ঊর্ধ্ব বছরের একজন ভিনদেশী নারী ও জাম্পার পরনে এক 4-5 বছরের শিশু। কৃষাঙ্গ তার গায়ের রং, পরনে ডাস্কি পিঙ্ক জাম্পস্যুট। এই নারীটির নাম জানে সকলেই, অনিমেষের স্ত্রী ভিওনা ও একমাত্র ছেলে অর্ণব। অনিমেষকে দেখেই দৌড়ে যে জড়িয়ে ধরে নাইম। বিহান ও নীতি চাচু চাচু বলে জড়িয়ে ধরে। ভিওনিকা বাসন্তীকে অবাক করে সুদীর্ঘ সালাম দেয়। আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, আমি ঠিক আছি। আপনারা কেমন আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। বাসন্তী আরেক দফা ধাক্কা খায় ভিওনিকার বাংলা বলা শুনে। যদিও বাংলা বলার ধরনটা খুবই হাস্যকর ছিল, তবে বলেছে যে এই বা কম কিসের। আরও কিছু কথাবার্তা চলে বাসন্তী ও ভিওনিকার মাঝে। এদিকে অনিমেষ নাইমকে খোঁচা দিয়ে বলে, আমাকে তো সারা জীবন বলে আসলি 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, আর নিজে তো 3-3টে নিয়ে বসে আছিস। আল্লাহ দান বন্ধু সব। আমি তো ভেবেছিলাম বসন্তের মান বুঝি কখনোই ভাঙাতে পারবো না, এইভাবেই জীবন যাবে। এই জন্যই তো আমি আইডিয়া দিয়েছিলাম নাহিবাকে দিয়ে ওসব বলা, তাহলেই তোকে ভাবে নিজেই ডাকবে। তুমি তো না হলে সাধু সেজে বসে থাকতে চেয়েছিলে। আরে চোখের সামনে থাকলে আবার রাগ ধরে রাখা যায়। এজন্যই তো মহাজ্ঞানীরা বলে গেছে, কায়া দেখলে মায়া বাড়ে। হ্যাঁ ভাই, তুই মহান বুদ্ধিজীবী। ঠিকই তো, বিয়ে করে নিলে তলে তলে ভিয়নো ভাবিকে। ভিনদেশে নিঃসঙ্গ রাতে কাঁধে মাথা রাখতেও তো কাউকে চাই। মেয়েটাও তো আমার মতো বাপ মাই হারা ইমিগ্রেন্ট, একদম নিঃসঙ্গ। ডিপ্রেশনে কিলাবে কিলাবে মদের নেশায় ধুতো হয়ে থাকতো। তাই ভাবলাম 4 হাত এক করে নেই, আর আলহামদুলিল্লাহ সুখেই আছি। পূর্ণতার কি অবস্থা? দীর্ঘশ্বাস ফেলে অনিমেষ। 2 বছর হলো স্বামী মারা গেছে কার অ্যাক্সিডেন্টে। নিজের মেয়ে ছেলের চাকরি নিয়েই এখন তার জীবন। বাসন্তী খেকিয়ে ওঠে তাদের কথার মাঝে। তোমরা কি এখানেই সব কথা শেষ করবে নাকি বাড়ি যাবে না? নাইম ভীতুদাসের মতো মাথা ঝাঁকিয়ে সায় জানায়। অনিমেষের মুখে দুষ্ট হাসি খেলা করে। আজ নাহিবার জন্মদিন, বিশাল আয়োজন হয়েছে মোস্তফা বাড়িতে। হ্যাঁ, নাইম আজও মোস্তফা বাড়িতেই থাকে। বাসন্তীর কাজ ও সিদ্ধান্তকে সম্মান জানিয়েই
বাসন্তী মেয়ের বার্থডে উপলক্ষে বাসন্তী রঙের কাতান শাড়ি পরেছে। আঁচল গোছাতেই নাইম বাথরুমে একটা তোয়ালে পরে থেকে বের হয়। স্ত্রীকে দেখেই বিমোহিত হয়ে যায় সে। মন্ত্রমুগ্ধ হয়ে এগিয়ে যায় বাসন্তীর দিকে। অর্ধভেজা গায়ে জড়িয়ে নেয় নিজের বসন্ত কুমারীকে নিজের সাথে। কেঁপে ওঠে বাসন্তী। সে কি এক আবেশ প্রেমের রিনরিনে কণ্ঠে কপট রাগ নিয়ে বলে, তৈরি হবে না? তোমার মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে। এসব ভীমরতি তোমাকে মানায় না জনাব। দিল তো বাচ্চা হ্যাঁ জি, তোমায় নিয়ে আমার অনুভূতি তো একটু বয়স হয়নি বসন্ত, বরং আগে নেই নবজাতক, সতেজ ও মোহনীয়। তোমাকে দেখলে আজ উন্মাদ হয়ে যায় হৃদয়। বাসন্তী মৃদু হাসে। তখনই দরজায় লাথি মেরে প্রবেশ করে বিহান ও নীতি। বাসন্তী চমকিত হয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নাইমকে। মাম্মা মাম্মা, মাগফিরাত ভাইয়া না আমাদের চকলেট নিয়ে গেছে। মাম্মা এত করে বকে দেবো না। তোমরা এখন পাপার কাছে বসো, পাপা তোমাদের তৈরি করে দিক, আমি ওদিকটা দেখে আসি। নাইমকে ইশারা করে চলে যায় বাসন্তী। নাইম কপাল চাপড়ে শুধায়, এক ছিল আমার নাহিবা, যে আমাদের এক করেছিল, আর হলি তোরা যারা আমাদের একসঙ্গে দেখতেই পারিস না। চৈতালি বারবার নিজের শাড়ি ঠিক করছে। ফাহিমকে জিজ্ঞেস করছে ঠিক লাগছে কিনা। ফাহিম বেচারা সম্মতি জানাতে জানাতে বিরক্ত। মাগফিরত বিরক্ত মায়ের এই আচরণে। অনিমেষের সাথে সাক্ষাৎ পার্টিতে চোখাচোখি হতেই লজ্জায় চোখ নামিয়ে ফেলে অনিমেষ ও চৈতালি উভয়েই। ফাহিমি নীরবতা কাটিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন অনিমেষ? আলহামদুলিল্লাহ বেশ। ওই যে আমার স্ত্রী সন্তান। দূরে দাঁড়িয়ে থাকা ভিয়নিকা ও অর্ণবকে দেখায় সে। পূর্ণতার কি অবস্থা? এই তো 2 বছর হলো ওর স্বামী মারা গেছে। আপনার চাকরি বাকরি সব মিলে ভালোই আছে, মেয়েটা বাচ্চা নিয়ে। আরে মেয়েটা সারা জীবন কষ্টই পেয়ে গেল। দুঃখ প্রকাশ করলো ফাহিম। অনিমেষকে কেউ ডাক দেওয়ায় সে এক্সকিউজ মি বলে চলে গেল। ফাহিম পাশে ঘুরে দেখে চৈতালি রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে। শুকনো ঢোক গিলে সে। কি হয়েছে? হাসার ভঙ্গিমায়। বেশ তো মায়া লাগাচ্ছে ওই মেয়েটার জন্য। আবার মাঝে মাঝে বলে উঠে, তোমাকে বিয়ে না করে ওকে বিয়ে করলে ভালো থাকতাম। তো যাও না, বিয়ে করো না যে মেয়েটাকে। ফাহিম আলতো জড়িয়ে ধরে চৈতালিকে। আমি কখনো তোমায় ছাড়তে পারি বলো, বা তোমায় ছেড়ে থাকতে পারি? কেন? আমি তো কত খিটখিট করি, তোমাকে খোটা দেই বারবার। তবে হ্যাঁ, দুঃখ বোধ হয় আমার প্রায়শই তোমার আচরণে। তবে রাত্রিতে যখন ঘুমন্ত তোমার মুখশ্রী দেখি না বুকে, আর পাশে দেখি মাগফিরাতকে, সব ব্যথার উপশম হয়। আর সবাই তো ভালো নিয়েই সংসার করে, আমি না হয় খারাপ নিয়ে থাকি, আমার কাছে তাই অনেক। চৈতালি ফাহিমের বুকে মাথা রাখে। সে ইচ্ছে করে তেমন আচরণ করে না। এত অভাব অনটন এবং অনিশ্চয়তা দেখে অশান্ত ও ফ্রাস্ট্রেট হয়ে পড়ে তার মন। তখন নিজের নিয়ন্ত্রণে আর থাকতে পারে না সে, যা তা বলে ফেলে। তবে এই মানুষটার বিপরীতে একটা কথা উচ্চারণ করে না, সব সহ্য করে নেয়। একটু বাদেই নাহিবা তৈরি হয়ে নিচে নেমে এলো। সবাই মিলে কেক কেটে নিল। আনন্দে উৎসবে কেটে গেল দিনটা। এখন সবার নিজ নিজ ঠিকানায় ফেরার পালা। দিন শেষে কেউ পেরেছে নিজের টক্সিক রিলেশনকে শুধরাতে, কেউ বা ব্যর্থ সৈনিক,